ওকে, সো আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম, অনেকদিন আগের ক্লাস, যদিও আমি যদি একটু রিভিউ করার ট্রাই করি, মানে সেটা ছিল হচ্ছে আমাদের রো ইচেলন ফর্ম আর রিডিউসড ইচেলন ফর্ম, দুটো ফর্ম নিয়ে আমরা কথা বলেছিলাম। সো রো ইচেলন ফর্ম আর রিডিউসড ইচেলন ফর্মের মধ্যে বেসিক যে ডিফারেন্সটা, সেটাকে আমরা সবাই জানি। আমি গতকালকে ফাহাদ এবং সঞ্জিত ওদেরকে বলেও ছিলাম যে আগের লেকচারটা একটু দেখার জন্য, দেখে তারপরে যদি আগের লেকচারটা দেখে থাকো তাহলে আমার জন্য একটু ইজি হবে। সো আমাদের জন্য রো ইচেলন ফর্ম আর রিডিউসড ইচেলন ফর্ম নিয়ে আমরা যে কথাটা বলেছিলাম, সো সেটা মনে আছে কারো? কেউ কি তোমরা একটু রিভিউ করবে রো ইচেলন ফর্ম কোনটা, রিডিউসড ইচেলন ফর্ম কোনটা? তোমাদের মানে আগের লেকচারটা কি দেখেছো কেউ? জি স্যার, দেখেছি। সো আমি যদি একটু রিভিউ করি যে কোনো একটা প্রবলেম কে আমরা বা কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা বলবো যে সেটা রো ইচেলন ফর্মে আছে, যদি এমন হয় আমাকে, আমি যদি একটু ব্যাকে যাই, হ্যাঁ, আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে, আমি যদি এখানে চিন্তা করি, একটা ম্যাট্রিক্স যদি আমি এভাবে লিখি, সে 1 2 3 4 0 1 -2 5 0 0 1 3, এটা একটা ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স লাইক দিস 1 2 0 0 5 0 0 1 0 6 0 0 1 7, সে দুইটা ম্যাট্রিক্স। এমন এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যদি ফার্স্টেরটা, যদি এটা এই ম্যাট্রিক্সটা হয়, এটা কি রো ইচেলন ফর্মে আছে? জি স্যার। না রিডিউসড ইচেলন ফর্মে আছে? রো ইচেলন ফর্ম। আচ্ছা, এইটা স্যার ওইটা রিডিউসড রো ইচেলন ফর্ম। আমরা রো ইচেলন ফর্মে দেখো, আমাদের এখানে যদি আমি এই ম্যাট্রিক্সটার কথা চিন্তা করি, আমার এখানে লিডিং অন গুলো হচ্ছে 1 1 1, হ্যাঁ। রো ইচেলন ফর্মের ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা ছিল যে যদি কোনো নন জিরো রো থাকে, এখানে তিনটাকে দেখছি নন জিরো রো, সো নন জিরো রো এর ফার্স্ট যে নন জিরো এলিমেন্টটা, সেইটাকে আমরা লিডিং অন বলছি। আচ্ছা, এই নন জিরো এলিমেন্ট, দ্যাট মিন্স লিডিং এলিমেন্টের নিচের এলিমেন্টগুলো সব জিরো হবে, এটা নেক্সট নন জিরো রো। এবং এটা বলা হয়েছিল যে পরপর দুইটা নন জিরো রো যদি থাকে, তাহলে তার ফার্স্ট নন জিরো রোর লিডিং অন যেখানে থাকবে, নেক্সট নন জিরো রোর লিডিং অনটা তার রাইট সাইডে থাকবে। সো সেটাও স্যাটিসফাই করছে। এবং এটা লিডিং অনের নিচে জিরো আছে, এখানে অ্যানাদার লিডিং অন। সো সব তিনটায় নন জিরো রো আছে এবং তিনটা লিডিং অন আছে। এটা হচ্ছে রো ইচেলন ফর্ম। আচ্ছা, রিডিউসড ইচেলন ফর্মে এইটাকে আমরা বলছি রিডিউসড রো ইচেলন ফর্ম, হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের লিডিং অন দিস, এটা লিডিং অন। আচ্ছা, তার মানে ফার্স্টে নন জিরো, যত তিনটা নন জিরো রো আছে, একটা জিরো রো আছে। সো জিরো রোটাকে আমরা সবার নিচে লিখেছি। নন জিরো রোটাকে ফার্স্টে দেখো, ফার্স্টে নন জিরো রোতে আমাদের একটা লিডিং অন আছে, নেক্সট নন জিরো রোতে
যে লিডিং অনটা সেটা এই লিডিং অনের রাইট সাইডে আছে এবং সেটা থার্ড লিডিং অনটাও সেকেন্ড লিডিং অন থেকে রাইট সাইডে আছে, সেটা স্যাটিসফাই করলো। নেক্সট আরেকটা বলা হচ্ছে লিডিং অন গুলোর নিচের সবগুলো জিরো হবে, ফাইন। রিডিউসড এচেলন হওয়ার জন্য আরেকটা এক্সট্রা কন্ডিশন, এটা হচ্ছে শুধু রো এচেলন ফর্ম, এটা শুধু রো এচেলন ফর্ম। আর এটা বলছি রিডিউসড এচেলন ফর্ম। রিডিউসড এচেলন ফর্ম আর রো এচেলন ফর্মের মধ্যে একটা ক্রাইটেরিয়া বা একটা ক্রাইটেরিয়ার মধ্যে ডিফারেন্স, সেটা হচ্ছে রিডিউসড এচেলন ফর্মে বলা হয় যদি কোনো কলামে লিডিং অন থাকে তাহলে সেই কলামে লিডিং অন ছাড়া বাকি সবগুলো জিরো হবে। যেমন এই কলামে একটা লিডিং অন আছে, সো এখানে ওয়ান লিডিং অন ছাড়া বাকি সবগুলো জিরো। এই কলামে অ্যানাদার লিডিং অন, দ্যাটস ওয়াই এই ওয়ান ছাড়া বাকি সবগুলো জিরো। এই কলামে অ্যানাদার লিডিং অন, সো এখানে বাকি ওয়ান ছাড়া বাকি সবগুলো জিরো। তার মানে এই চারটে প্রপার্টি স্যাটিসফাই করেছে বলে এটাকে রিডিউসড এচেলন ফর্ম বলেছি। আর এখানে দেখো, এখানে কিন্তু রো এচেলন ফর্মে বা রিডিউসড এচেলন ফর্মের তিনটা প্রপার্টিজ এখানে স্যাটিসফাই করেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে রো এচেলন ফর্ম। এখানে চারটে স্যাটিসফাই করেছে, দ্যাটস ওয়াই এটা রিডিউসড এচেলন ফর্ম। আমরা লাস্ট ক্লাসে এইগুলো ডিসকাস করেছিলাম এবং আমরা সেই সাথে এটাও বলেছিলাম এলিমেন্টারি রো অপারেশন। এলিমেন্টারি রো অপারেশন বলতে কি বোঝায়? এলিমেন্টারি রো অপারেশন গুলো কি কেউ বলতে পারবে একজন? আমরা স্যার কি করতে দুইটা পারি এলিমেন্টারি রোকে হচ্ছে গিয়ে সব করা যায়, মানে ইন্টারচেঞ্জ করা যায়। আর ইন্টারচেঞ্জ করা একটা যায়? রো এর সাথে কোনো একটা কনস্ট্যান্ট গুণ করে অপর রো এর সাথে সেটা যোগ করা যায়। আর কোনো রো কে একটা ওটার রোকে, কনস্ট্যান্ট মাল্টিপল দিয়ে রিপ্লেস করা যায়। হ্যাঁ কনস্ট্যান্ট দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করা যায় একটা রো। হ্যাঁ। সো এই তিনটা প্রপার্টিজ, তিনটা এলিমেন্টারি রো অপারেশন আছে, এই তিনটা এলিমেন্টারি রো অপারেশন পারফর্ম করে আমরা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস সলভ করতে পারবো। সো এতটুকু হচ্ছে আমার লাস্ট ক্লাস যেটা ছিল, সেই লাস্ট ক্লাসে এতটুকু কমপ্লিট করেছি। এটা ছিল এতক্ষণ যা বললাম এটা লাস্ট ক্লাসের রিভিউ। আমরা এতটুকু সবাই মাথায় আছে, তাই না? জি স্যার। ওকে, সো চলো আজকে দেখি এরপর থেকে আমি শুরু করব। সো আমাদের হাতে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এইটার ধরো এইটা কি রিডিউসড এচেলন ফর্ম আছে? এই ম্যাট্রিক্সটা কি রিডিউসড এচেলন ফর্মে আছে? জি স্যার। সেটা রিডিউসড এচেলন ফর্মে যদি থাকে তাহলে এটার করেসপন্ডিং সিস্টেমটা কি হবে? এটা যদি করেসপন্ডিং সিস্টেমটা লিখি তাহলে এটার চেহারাটা কেমন দেখতে? x - 5y + z = সো এখানে কয়টা ইকুয়েশন ছিল, কয়টা ইকুয়েশন, কয়টা আননোন? শুরুতে ছিল এটা এই রিডিউসড এচেলন ফর্ম দেখে বোঝা যাচ্ছে এটা তিনটা ইকুয়েশন ছিল, তিনটা আননোন ছিল, বাট ফাইনালি আমি পাচ্ছি x - 5y + z = 4। সো এখান থেকে যদি আমি জেনারেল সলিউশন লিখতে চাই বা এখানে এই সিস্টেমের কয়টা সলিউশন আছে? ইউনিক সলিউশন না ইনফাইনাইটলি মেনি সলিউশন? infinitely many solution. সো এটা ইনফাইনাইটলি মেনি সলিউশন যেহেতু, তার মানে আমার এখানে নাম্বার অফ ফ্রি ভেরিয়েবলসটা কি হবে? নাম্বার অফ ফ্রি ভেরিয়েবলসটা আমরা কিভাবে ডিসাইড করি? লাস্ট ক্লাসে বলেছিলাম এটা। নাম্বার অফ ফ্রি ভেরিয়েবলস আমরা কিভাবে ডিসাইড করব? নাম্বার অফ ভেরিয়েবলস, number of variables minus number of equations. So number of equations, number of variables হচ্ছে তিনটা, number of equations এখন একটা আছে আমার হাতে, so 2 number of free variables দুইটা। আমি free variable কাদেরকে ধরতে পারি? So free variable আমি বলতে পারি y and z, হ্যাঁ। সে y equal to আমি ধরতে পারি সে a আর z equal to ধরলাম b, সে like this, অথবা p q s t whatever যেটাই ধরো, এখানে y এবং z কে আমরা প্যারামিটার হিসেবে ঠিক করছি। সো x equal to আমরা এটা লিখতে পারি, x equal to এটা রাখার পর x equal to 4, যে আমি y equal to f যদি ধরি and z equal to যদি t ধরি তাহলে x equal to 4 plus 5s minus t। সো তোমার সলিউশনটা কি দাঁড়াচ্ছে? x equal to 4 plus 5s minus t, y equal to s and z equal to t। এটা হচ্ছে তোমার
এক্স এবং এক্স ওয়াই জেড, এবং আমরা জেনারেল সলিউশনটাকে এটা প্যারামেট্রিক ফর্মে লিখলাম। এখানে প্যারামেট্রিক ইকুয়েশন, এটা প্যারামেট্রিক ফর্মে, জেনারেল সলিউশনটা প্যারামেট্রিক ফর্মে আছে বিকজ এখানে এস এবং টিটা প্যারামিটার হিসেবে কাজ করছে। সো জেনারেল সলিউশনের ডেফিনেশনটা আমরা এইভাবে বলতে পারি: if a linear system has infinitely many solutions, then a set of parametric equations from which all the solutions can be obtained by assigning numerical values to the parameter is called the general solution. আমার এইটা যদি আমার জেনারেল সলিউশন হয়, এইটা আমার জেনারেল সলিউশন বলছি। সো এটা যদি জেনারেল সলিউশন হয়, দেখো এখানে এক্স ওয়াই জেড এর, আমি যদি জেড এবং ওয়াই এবং জেড এর মান পুট করি তাহলে এক্স পাচ্ছি। আমি এরকম জেড এবং ওয়াই এর কতগুলো মান দিতে পারবো, বিকজ এখানে ওয়াই ইকুয়াল টু এস এন্ড জেড ইকুয়াল টু টি, এরা আমার ফ্রি ভেরিয়েবল। ফ্রি ভেরিয়েবল মিন্স এদের যে কোনো মান আমি অ্যাসাইন করতে পারবো। সো এস এবং টি এর যদি মান অ্যাসাইন করি আমি তাহলে এক্স এর মানটা পাবো। তার মানে আমি এখানে ইনফাইনাইটলি মেনি সলিউশন পাচ্ছি। সো জেনারেল সলিউশন বলতে আমার এখানে ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে। সো যে কোনো সলিউশনকে এদের মাধ্যমে এক্সপ্রেস করা পসিবল। হ্যাঁ, আমি যদি এখানে এস এবং টি এর কথা বলি, আমি সলিউশনটাকে আমরা এভাবে লিখতে পারি। আমরা হয়তো বা যখন আরো পরে এক্স ওয়াই জেড এর চেহারাটা কেমন, যদি এক্স ইকুয়াল টু আমরা কি লিখি 4 প্লাস 5s মাইনাস টি ys জেড টি, এটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি। হ্যাঁ, এখানে কনস্ট্যান্ট শুধু একটা আছে 4 0 0 প্লাস এস, যদি আমরা লিখি তাহলে এস এর জন্য ফার্স্টে 5, এখানে 1 0, তারপরে যে আমরা যদি টি কে লিখি তাহলে টি ইকুয়াল টু -1 0 1। আমরা সলিউশনটাকে এভাবে এক্সপ্রেস করতে পারি। দেখো তার মানে এখানে এস এবং টি এর মান দিলে আমি এক্স ওয়াই জেড এর মান পাচ্ছি। সো এক্স এবং এস এবং টি এর আমি অসংখ্য মান ইনপুট আকারে দিতে পারবো। দ্যাটস ওয়াই এক্স ওয়াই জেড এরও ইনফিনিটলি মেনি ভ্যালুস পসিবল। হ্যাঁ, দ্যাটস ওয়াই এটাকে আমরা জেনারেল সলিউশন বলছি। তার মানে এই যে সিস্টেমটা ছিল, এই সিস্টেমের যে কোনো সলিউশনকে আমি এইভাবে এক্সপ্রেস করতে পারবো। দ্যাটস ওয়াই এটাকে জেনারেল সলিউশন বলা হচ্ছে। এখানে কার কোনো আপত্তি আছে স্যার? এতটুকু বুঝি সবাই? জি স্যার। ওকে, সো এলিমিনেশন মেথড, আমরা রিডিউসড রো এচেলন ফর্ম এন্ড রিডিউসড এচেলন ফর্ম নিয়ে কথা বলেছি। আমরা এখন দেখব আসলে এদেরকে ইউজ করে আমরা একটা সিস্টেমকে কিভাবে সলভ করতে পারি। সো তার আগে চলো এটা এলিমিনেশন মেথড, দ্যাট মিন্স কিভাবে কাজটা করা হয় সেটা দেখব, স্টেপ বাই স্টেপ দেখব। আমি খুব স্লোলি যাচ্ছি বিকজ সিস্টেম অফ ইকুয়েশন সলভ করার জন্য তোমাকে এই জিনিসটা যদি তুমি শুরুতে বুঝে নাও তাহলে খুব ইজি, আর না বুঝলে হয়তো বা এটাই অনেক কঠিন মনে হবে। হ্যাঁ, সো ফার্স্ট স্টেপ 1 এর চেহারাটা কি হবে দেখো। আমি যদি এটাকে রো এচেলন ফর্ম অথবা রিডিউসড এচেলন ফর্মে কনভার্ট করতে চাই, আমার কথা ছিল কি ফার্স্টে নন জিরো এলিমেন্টের, নন জিরো রো এর ফার্স্ট এলিমেন্টটা নন জিরো হতে হবে। হ্যাঁ, সো আমার এখানে দেখো ফার্স্টে এটা নন জিরো রো, বাট এটার ফার্স্ট এলিমেন্টটা জিরো। হ্যাঁ, সো আমার ডিউটিটা কি হতে পারে, লেফট মোস্ট নন জিরো কলাম এটা। সো আমার এখানে আমি কি আসলে জিরো চাচ্ছি না নন জিরো চাচ্ছি? ফার্স্টে এখানে তো জিরো আছে। হ্যাঁ, বাট এটাকে আমি কি করতে পারি, এখানে আমার লিডিং অন দরকার না, কারণ যদি আমি এখানে লিডিং অন না নিই তাহলে তো সেকেন্ড কোনোটাতে লিডিং অন চলে আসবে। হ্যাঁ, সেটা কি রো এচেলন ফর্মের ক্রাইটেরিয়া ফুলফিল করবে তখন? কারণ আমাদের এখানে যে লিডিং অন থাকবে এর পরের লিডিং অনটা রাইট সাইডে। হ্যাঁ, এখানে কোনো জায়গায় থাকতে হবে। সো দ্যাটস ওয়াই আমার এই জিরোটাকে রিপ্লেস করা দরকার, মানে যে ইন্টারচেঞ্জ করা দরকার। দ্যাট মিন্স এই রো এর সাথে, ফার্স্ট রো এর সাথে আমার আইদার এই রো অথবা এই রো যে কোনো একটা রোকে আমাকে ইন্টারচেঞ্জ করে নিতে হবে। কারণ ইন্টারচেঞ্জ করলে আমি ফার্স্ট নন জিরো, ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টটা আমি নন জিরো পাবো। দ্যাটস ওয়াই আমি ফার্স্ট রো এর সাথে যে কোনো সেকেন্ড অথবা থার্ড রোকে ইন্টারচেঞ্জ করতে পারি। কেন করব? বিকজ আমার ফার্স্ট নন জিরো এলিমেন্টটা ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টটা নন জিরো হওয়া দরকার। সো আমি এরপরে যেটা করবো এটাকে ইন্টারচেঞ্জ করব। দেখো এখানে কি করেছি,
আমি জাস্ট সিম্পলি এই দুটোর সাথে ইন্টারচেঞ্জ করেছি, হ্যাঁ, ফার্স্ট এবং সেকেন্ড রোর সাথে ইন্টারচেঞ্জ করেছি, হ্যাঁ। সো এটা 2 4 -10 6 12 28 and 0 0 -2 0 7 12 এটা জাস্ট ইন্টারচেঞ্জ করেছি। দা ফার্স্ট এন্ড সেকেন্ড রোজ ইন দা ভিজিটিং ম্যাট্রিক্স আর ইন্টারচেঞ্জড। আচ্ছা, এরপরে আমার কাজটা কি, আমি এখন তো এটা নন জিরো হলো, এটাকে কি 2 এ রেখে দিব না অন করা উচিত আমার? অন করা উচিত। অন করা উচিত। সো কি করব বলো স্যার? নেক্সট স্টেপটা 2 কি? দিয়ে ভাগ করব। হাফ দিয়ে গুণ করব। হাফ দিয়ে গুণ করবো অথবা 2 দিয়ে ভাগ করবো, সেম। সো সেটা করলাম, তাহলে আমার এই রোটা তৈরি হলো, হ্যাঁ। এটা হচ্ছে আমার স্টেপ 3 তে আছে, তার মানে আমি দেখো আমার রিকোয়ার্ড যেটা আমার যেটা ডিজায়ার ছিল যে আমি ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট নন জিরো এলিমেন্টে 1 পেতে চাই, ফাইন। আচ্ছা, এখন এই 1 এর রেসপেক্টে আমাকে কি করতে হবে? আমার টার্গেট হচ্ছে এইটা এবং এই দুটাকে জিরো করা, এটা হচ্ছে আমার টার্গেট। সো অলরেডি এটা জিরো আছে, সো এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। এখন আমার নেক্সট ডিউটিটা হচ্ছে এই 2টাকে জিরো করা। আমার টার্গেট হচ্ছে এটা, এই 2। এই 2টাকে আমি এখন জিরো করতে চাই। কিভাবে জিরো করব স্যার? 8 - 2 ইকুয়েশন -2 দিয়ে গুণ করে ওটার সাথে যোগ করে। তার মানে এটাকে আগে ফার্স্টে মাল্টিপ্লাই করব, -2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাই তো? -2 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে অ্যাড করব, তাই না? তাই করব না স্যার? সো এটার সাথে অ্যাড করব, হ্যাঁ। সো যদি সেটা করি তাহলে দেখো সেই কাজটা এখানে করা হচ্ছে যে add suitable multiples of the top row to the rows below so that all entries below the leading one become 0, কারণ আমার এই লিডিং ওয়ান এর নিচের গুলো 0 হবে। দ্যাটস আমি এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, -2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা -2 এর সাথে অ্যাড করলে এটা 0 হয়, এটা -4 এর সাথে অ্যাড করলে এটাও 0 হয়, এটা -2 দিয়ে মাল্টিপ্লাই করলে 10 হয়, এটার সাথে অ্যাড করলে -5 + 10 5 হয়, -2 × 3 -6 এটার সাথে অ্যাড করলে 0 হয়, -12 এটার সাথে অ্যাড করলে -17, -28 -1 দ্যাট মিন্স -29। তার মানে আমার দেখো ফার্স্ট এইটা কমপ্লিট হয়েছে, হ্যাঁ। আমি লিডিং ওয়ান পেয়েছি এবং এর নিচের গুলো 0 আছে, তার মানে আমি এটাই তো চেয়েছিলাম। তার মানে এখন কি হলো, তার মানে আমার ফার্স্ট রো আপাতত ফার্স্ট কলাম এবং ফার্স্ট রোর কাজ কমপ্লিট হয়েছে না? আমি যা চেয়েছিলাম এতটুকু তো কমপ্লিট করেছি, কি বলো? এর উপরে যতটুকু আছে। সো আমার এখন আমাকে কি কনসিডার করতে হবে? শুধু এই যে যতটুকু আছে এই সাব ম্যাট্রিক্সটাকে ঠিক করতে হবে যে এটা ঠিক আছে কিনা, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো এখানে তো 0 আছে, এখানে 0 আছে, কোনো সমস্যা আছে আমাদের? এই 0 নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, থাকতেই পারে। সো এই নন জিরোটাকে এই -2টাকে আমাদের কি করা উচিত? -2টাকে এই নেক্সট লিডিং অন কোনটা হবে? নেক্সট লিডিং এলিমেন্ট এটা হবে -2। সো দ্যাটস ওয়াই এটাকে আমাকে অন করা উচিত। সো অন করার জন্য আমার কি ডিউটি? আমি কি করব এটাকে? -1/2 দিয়ে। সো এটাকে দেখো এই -2টাকে আমি অন করতে চাই, সো -1/2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 1 হলো, 0, এটা -7/2 -6, দেখো সেটা আছে। তার মানে এখন এটা আমার লিডিং অন। এই লিডিং অনের রেসপেক্টে আমাকে এই 5টাকে কি করা উচিত? এই 5টাকে আমাকে 0 করতে হবে। সো এটাকে কিভাবে 0 করতে পারি স্যার? সে প্রথম রো এর সাথে যোগ করবে। সো এটাকে -5 দিয়ে মাল্টিপ্লাই করব, -5 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে যোগ করব, তো এটা 0 হবে, এটা 0 আছে। আর -5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 35/2, এটার সাথে যদি আমি অ্যাড করি তাহলে কত হবে বলো? -34 + 35/2 দ্যাট মিন্স হাফ হওয়া উচিত। আর এটাকে -5 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 30 হচ্ছে, এটার সাথে অ্যাড করলে 1 হয়। সো ওরকম কিছু একটা হবে। এবং এই কাজগুলো আমি রিকোয়েস্ট করব হাতে করার জন্য। আমরা যারা মানে ক্যালকুলেটরের উপর খুব অতিমাত্রায় ডিপেন্ডেন্ট তাদের জন্য বলছি, যদি এই কাজগুলো যদি প্রত্যেকটা স্টেপ ক্যালকুলেটরে করতে চাও তাহলে এই প্রবলেম করতে সময় বেশি লাগবে, হ্যাঁ। সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে রাফে নিজে থেকে করে ফেলা, হ্যাঁ। এবং কোনোটাকে ডেসিমালে নিবে না, সবগুলোকে এরকম ফ্র্যাকশন আকারে রেখে দিবে, হ্যাঁ। এই সাজেশনটা মাথায় রেখো, এটাকে যদি ডেসিমালে কনভার্ট করো তাহলে দেখবে যে মাথা ঘুরছে, হ্যাঁ। সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এগুলো হ্যান্ড ক্যালকুলেশন সবগুলো ফ্র্যাকশন আকারে রাখবে এবং যতটা সম্ভব ক্যালকুলেটর অ্যাভয়েড করবে, যতটা সম্ভব। আমি সাজেস্ট করবো পুরোটা সময় ক্যালকুলেটর অ্যাভয়েড করবে, হ্যাঁ।
ঠিক আছে? সো আমার এইটাকে অন হয়েছে, আমি এটাকে 0 করব। সো নেক্সট স্টেপটা এমন, দেখো এখানে অন ছিল, এটাকে 0 করেছি, তাহলে এখানে হাফ অন এটা আসলো। সো তার মানে দেখো আমার এইটা 0 ছিল, এটা আমি পেয়েছি, তার মানে আমার এতটুকু কমপ্লিট হয়েছে। তার মানে আমি কি এখন বলতে পারি যে আমার এই এই এতটুকু কভার হয়েছে, মানে এখানে যতটুকু আছে এটা কভার হয়েছে, এটা ওকে, পুরোটা কমপ্লিট হয়েছে রো এচেলনের জন্য। আমার শুধু বাকি আছে কোনটা, শুধু এখন এতটুকু বাকি আছে, এতটুকুর উপর নজর দিতে হবে। হ্যাঁ দেখো ওরা এটা কালার করে দিয়েছে, ঠিক আছে? এখানে কালার আকারে কালার, এখানে দেখো ওরা কালার করে দিয়েছে যে এতটুকু কমপ্লিট। আমার এখন শুধু রো, আমাকে কোনটা চিন্তা করতে হবে, এই যে থার্ড রোটা আছে, থার্ড রোটাকে নিয়ে চিন্তা করতে হবে। সো থার্ড রো চিন্তা করতে গেলে এখানে আমার কোনটা, আমার এটা নন জিরো, ফার্স্ট নন জিরো এলিমেন্ট, এটাকে কি করতে হবে স্যার? 1 সো এটাকে যদি অন করতে হয় তাহলে এই রোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে 1 হয় আর এখানে 2 হয়। হ্যাঁ, সো কমপ্লিট হলো। এর নিচে তো আর কিছু নাই। তার মানে কয়টা লিডিং অন আছে তোমার হাতে? 3টা লিডিং অন আছে। কয়টা রো আছে তোমার হাতে? 3টা। 3টা রো, 3টা লিডিং অন। আর কি কোনো কাজ বাকি আছে? সো এতটুকু পর্যন্ত এই ম্যাট্রিক্সটা কিসে আছে বলো তো? এটা কি রো ইচেলন রো ফর্মে আছে? এচেলন। এটাকে আমরা বলতে পারি না এটা রো ইচেলন ফর্মে আছে? জি স্যার। সো যদি এটা রো এচেলন ফর্মে থাকে, আমার নেক্সট ডিউটি হচ্ছে, এটা রো এচেলন ফর্মে আছে, এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে যেটা রো এচেলন ফর্মে আছে? না স্যার। আচ্ছা নেক্সট আমি এতটুকু, তার মানে এইটাকে আমরা একটা ফেজের কথা বলছি, এতটুকু পর্যন্ত যা করলাম সেটা পুরোটা আমরাকে ফেজ অন, তার মানে আমাদের ফেজ অন কমপ্লিট হলো। আমরা ফেজ 2 শুরু করব। হ্যাঁ, এটা ফেজ অন। কেন ফেজ অন? আমরা এতক্ষণ ফরওয়ার্ডে আগাইছি, সবগুলো সামনের দিকে গিয়েছে। হ্যাঁ, এখন আমাদেরকে এটা যদি আমরা রিডিউসড ইচেলন ফর্মে কনভার্ট করতে চাই, আমার ডিউটিটা কি বলো তো? 1 ছাড়া বাকি এলিমেন্ট গুলাকে 0 করতে হবে কলামে। তার মানে আমি ব্যাকওয়ার্ডে যখন যাব তখন আমাকে চিন্তা করতে হবে এখানে যে লিডিং অনটা আছে, এই লিডিং অনের রেসপেক্টে এই যে দুইটা এলিমেন্ট এদেরকে 0 করা। তার জন্য একই হবে, একটু আগে যে কাজ করেছি, এই রোটাকে যদি আমি -7/2 কে 0 করতে চাই, তাহলে আমার ডিউটি হচ্ছে এই কলাম, এই অনটাকে 7/2 দ্বারা মাল্টিপ্লাই করে এটার সাথে অ্যাড করে দেওয়া, তাহলে তো এটা 0 হয়ে যাবে। হ্যাঁ, সো তারপরে এই ওয়ানের রেসপেক্টে এটাকে 0 করা। সো সেভাবে আগায় চলো, দেখা যাক। তার মানে এই দা ইন্টার ম্যাট্রিক্স ইজ নাও ইন রো এচেলন ফর্ম। হ্যাঁ, আচ্ছা এর পরেরটা হচ্ছে আমরা যদি রিডিউসড এচেলন ফর্ম করতে চাই, তাহলে রিডিউসড এচেলন ফর্ম করতে চাইলে আমি তোমাকে আগেরটাতে দেখো, এখানে যেমন এই ওয়ানের রেসপেক্ট এটাকে 0 করব এবং 6 কে দেখো, এটাকে 0 করতে চাইলে 7/2 তে এটাকে মাল্টিপ্লাই করলে, এটা মাল্টিপ্লাই করে এটা অ্যাড করলে এটা 0 হয়, ফাইন। আর এটাকে 7/2 দ্বারা মাল্টিপ্লাই করে এটার সাথে অ্যাড করলে কত হবে? এটাকে 7/2 দ্বারা মাল্টিপ্লাই করলে 7 হয়, আর -6 এর সাথে অ্যাড করলে এটা 1 হয়। দেখো সেই 1 আছে, এটা 0 আছে, এটা 1 আছে। হ্যাঁ, সো এটা 0 এবং এটা 1। এরপরে ফাইন, এইখানে এটার রেসপেক্ট এটাকে 0 করলে এর পরের স্টেপটা কি? এই 1 এর রেসপেক্টে কাকে 0 করতে হবে? 6 কে 0 করতে হবে। হ্যাঁ, যদি 6 কে, তাহলে এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করো। 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করে এটার সাথে সাবট্রাক্ট করি, তাহলে বা -6 দিয়ে মাল্টিপ্লাই করে যদি অ্যাড করি, তাহলে কি হয় দেখো, এখানে 2 আসে, এটা 0 হয়। তার মানে এই 1 এর রেসপেক্টে এগুলো 0 হলো। তার মানে আমার লিডিং 1 ছিল, তার রেসপেক্ট উপরে যেটা আমি 0 করেছি। আচ্ছা এরপর আমার হাতে আর কোনো কি আছে স্যার? আমার এইখানে একটা লিডিং 1 আছে। সো এই লিডিং অনের রেসপেক্টে এটাকে -5 আছে, এটার উপরে -5 আছে। দ্যাটস ওয়াই আমার এই সেকেন্ড রোটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে আমি ফার্স্ট রোর সাথে অ্যাড করি, তাহলে দেখো এটা 0 হয়। আর এখানে 5 1 এর সাথে 5 মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করে এটাতে অ্যাড করলে 7 হয়। দেখো সেইগুলো, তার মানে এই 1 আছে আর উপরের সবগুলো 0 হয়েছে, তাই না? লিডিং 1 আছে, উপরের সবগুলো 0 হয়েছে, লিডিং 1 আছে। এই ম্যাট্রিক্সটা এখন কি ফর্মে আছে? রিডিউসড রো এচেলন। যেহেতু এটা তার মানে এই সেকেন্ড যে ফর্মটা আছে, এই ফর্মটাকে আমরা বলছি দ্য লাস্ট ম্যাট্রিক্স ইজ ইন রিডিউসড রো এচেলন ফর্ম। হ্যাঁ, সো এটা রিডিউসড এচেলন ফর্মে আছে, এবং এই যে ফেজটা, এই ফেজটাকে আমরা বলছি ফেজ 2 অথবা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফেজ। হ্যাঁ,
আর আগেরটা ফেজ 1 এটা ফরওয়ার্ড ফেজ ছিল। তার আমরা দুটো ফেজে কমপ্লিট করছি। হ্যাঁ, রো এচেলনে দেখো ফার্স্টে রিডিউসড এচেলন ফর্মে আসার জন্য আমরা ফার্স্টে রো এচেলনে এসেছি, রো এচেলনে আসার পরে দেন এটাকে রিডিউসড এচেলন ফর্মে কনভার্ট করেছি। সো কিভাবে একটা ম্যাট্রিক্সকে, একটা অগমেন্টেড ম্যাট্রিক্সকে রো এচেলন ফর্মে অথবা রিডিউসড এচেলন ফর্মে কনভার্ট করে এটাকে আমরা বুঝি স্যার। স্যার স্টেপ 1 এ আমার একটা প্রবলেম ছিল। প্রথমে যে একদম প্রথমে স্যার ওখানে প্রথম এলিমেন্টটা স্যার 0 ছিল। তো 0 থাকলে স্যার সমস্যা কি? কারণ লিডিং 1 তো আরো ডান দিকে থাকতে পারে। প্রথম এলিমেন্টটাকেই কেন নন জিরো বানিয়ে ওটাকেই আবার 1 বানাতে হবে? আচ্ছা, সো তোমার ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টটা 0 হয় এবং তার নিচে সেকেন্ড রো এর এলিমেন্টটা যদি নন জিরো হয়, তাহলে তোমার লিডিং অনটা তখন কি হবে? লিডিং অনটা চলে আসবে, মানে আমাদের রো এচেলন অথবা রিডিউসড এচেলন ফর্মের একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে দুইটা পরপর কনজিকিউটিভ লিডিং অন যদি থাকে, তাহলে ফার্স্ট রো এর বা প্রিভিয়াস রো এর লিডিং অন থেকে নেক্সট রো এর লিডিং অনটা লেফট সাইডে থাকবে, অথবা ফার্স্ট রো এর লিডিং অন যেখানে থাকবে সেকেন্ড রো এর লিডিং অন তার রাইট সাইডে থাকবে। হ্যাঁ, বাট আমি যদি ফার্স্ট রো এ 0 লিখে দিই এবং নিচেরটাকে লিডিং অন করি তাহলে সেই কন্ডিশনটা ভায়োলেট করে। হ্যাঁ, ঠিক আছে স্যার, তাহলে প্রত্যেকটা রো এরই প্রথম নন জিরো এলিমেন্টটাকে 1 বানিয়ে ফেলতে হবে। প্রথম নন জিরো না, মানে তোমাকে প্রথম রো যদি ফার্স্ট যে রোটা আছে সেটা লিডিং অন যেখানে থাকবে তার নেক্সট রো এর লিডিং অনটা তার রাইট সাইডে থাকতেই হবে মাস্ট। হ্যাঁ, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। সো তুমি যদি জিরোটাকে ইন্টারচেঞ্জ না করো তাহলে যেটা হচ্ছে ফার্স্ট রো এর লিডিং অনটা যেখানে থাকবে নেক্সট রো এর লিডিং অনটা তার লেফট সাইডে চলে আসবে। ঠিক আছে, সো সেটা ভায়োলেট করে, দ্যাটস ওয়াই আমাদেরকে ওটা ইন্টারচেঞ্জ করতে হয়েছে। ক্লিয়ার ম্যাডাম? স্যার, আর ফেজ 2 যেটা ব্যাকওয়ার্ড ফেজ, ওইখানে তো আমরা হচ্ছে লিডিং 1 এর যে কলাম ওইটার বাকি এলিমেন্ট গুলাকে আমরা 0 করতেছি, যেগুলা 0 নাই। তো এই প্রসেসটা কি সবসময় ডান দিক থেকে বাম দিকে আসতে হবে? মানে আপনি যে এক্সাম্পলটা দিলেন এটা দেখলাম যে ডান দিকের কলামগুলো থেকে বাম দিকের কলামে আসলেন। হ্যাঁ, ফার্স্টে তুমি একবার মানে যে রো লাস্ট নন জিরো রো এর লিডিং অন থেকে শুরু করবে, আস্তে আস্তে উপর দিকে করবে। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছি। সো আমরা দুইটা ফেজকে মানে একটা ফেজ অন যেখানে ফরওয়ার্ড ফেজ, যেখানে আমরা সবগুলো রো এর নন জিরো রো এর লিডিং অন প্রডিউস করি। ফেজ 2 তে যেটা করি, যেসব কলামে লিডিং অন আছে সেই কলামের বাকি এলিমেন্টগুলোকে জিরো করি। সো এই দুইটা ফেজ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে স্যার? আচ্ছা, সবাইকে আমাকে শুনছো তোমরা? জি স্যার। জি স্যার। সো আমি কারো কথা শুনতে পাচ্ছি না, আমার সাথে মনে হয় একজনই কথা বলছে বেশিরভাগ সময়, আর বাকিরা কি আসলে শুনছো না অন্য কিছু করছো? জি স্যার। ফাইম শাহরিয়ার, আমাকে শুনতে পাচ্ছো? ফাইম, জি। মাঝে মাঝে অমিতাভ শুনতে পাচ্ছ আমাকে? তোমরা তো একটু ইয়েস নো হ্যাঁ স্যার জি স্যার কিছু তো সাউন্ড দিতে পারো। মানে একেবারে আমি কিছু যদি না শুনি তাহলে আমার মনে হচ্ছে আমি একা একা ক্লাস করছি। আর মাঝে মাঝে আমার সাথে কথা মনিকা, তোমার নাম ম্যাডাম, সরি আসলে নামটা পুরো দেখা যায় না, কথা আমার সাথে কথা বলছে। হ্যাঁ, আচ্ছা, তোমার নামের সাথে মিল আছে, ভালো। সো বাকির একটু আমাকে একটু হ্যালো টেলো বলো যে জি স্যার শুনছি, বুঝছি, বুঝতে পারিনি বা শুনতে পাচ্ছি না, কিছু একটা বলো। তানভীর, আমাকে শুনছো? তানভীর হোসেন? জি স্যার, শুনছি। আচ্ছা, সবাই তো দেখি আছো। জিনিয়া শুনতে পাচ্ছ আমাকে? জিনিয়া চলে গেছে মনে হয়। জি স্যার, শুনছি। আচ্ছা, কথা বলতে হবে মাঝে মাঝে, একটু কথা না বললে আমি আসলে ক্লাসে নিতে কষ্ট হয়। জি ওকে, সো আমরা ফার্স্ট লিডিং অন ফার্স্ট ফেজ 1 এন্ড ফেজ 2 কমপ্লিট করেছি। এখানে কারো কোনো কোশ্চেন নাই, তাই তো? আমি আগাবো সামনে? জি স্যার। ওকে, সো দ্য প্রসিডিউর, আমরা দুটো ফেজ যদি কমপ্লিট করি, দ্য প্রসিডিউর অর অ্যালগরিদম উই হ্যাভ জাস্ট ডিসক্রাইবড ফর রিডিউসিং এ ম্যাট্রিক্স টু রিডিউসড এচেলন ফর্ম ইজ কল্ড গড়-জর্ডান এলিমিনেশন। এই যে প্রসেসটা করলাম, দ্যাট মিন্স দুটো ফেজকে কমপ্লিট করে আমরা রিডিউসড এচেলন ফর্মে যখন আসছি, এই প্রসেসটাকে আমরা বলছি
গজ জর্ডান এলিমিনেশন, দ্যাট মিনস এই দুটা ফেজই যদি গজ জর্ডান এলিমিনেশন মানে হচ্ছে ফেজ 1 এন্ড ফেজ 2, দ্যাট মিনস ফরওয়ার্ড ফেজ ব্যাকওয়ার্ড ফেজ দুটো ইনক্লুডেড থাকবে। আর যদি শুধু আমরা forward phase টা complete করি, that means this algorithm consists of two parts. A forward phase in which zeros are introduced below the leading on, and a backward phase in which the zeros are introduced above the leading ons. So দুইটা ফেজ যেহেতু একটা ফরওয়ার্ড এবং একটা ব্যাকওয়ার্ড, আমরা যদি শুধুমাত্র ফরওয়ার্ড ফেজ কমপ্লিট করি তাহলে আমরা কাকে পাবো? ফরওয়ার্ড ফেজ কমপ্লিট করলে আমরা একটা ম্যাট্রিক্সকে আমরা ইচেলন রো ইচেলন ম্যাট্রিক্সটা পাবো। হ্যাঁ, সো এই ফরওয়ার্ড ফেজ যদি কমপ্লিট করি তাহলে যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে গসিয়ান এলিমিনেশন। হ্যাঁ, সো গজ জর্ডান এলিমিনেশনের মধ্যে কি করা হয়? গজ জর্ডান এলিমিনেশন হচ্ছে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ফেজ, দ্যাট মিন্স অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে রিডিউসড এচেলন ফর্মে কনভার্ট করা হয়। আর গসিয়ান এলিমিনেশনে হচ্ছে শুধু ম্যাট্রিক্সটাকে রো এচেলন ফর্মে কনভার্ট করা হয়। দ্যাট মিন্স গজ জর্ডান এলিমিনেশন এর কাজটা গসিয়ান এলিমিনেশনের থেকে একটু বেশি ইন এ সেন্স ম্যাট্রিক্সের কাজটা বেশি। তুমি যদি গজ জর্ডান এলিমিনেশন করো তাহলে হয়তো বা সলিউশনটা এটা রিডিউসড এচেলন ফর্মে আনার পরে খুব অল্প কাজে তুমি সলিউশন পেয়ে যাবে। বাট যদি গসিয়ান এলিমিনেশন করার পরে সলিউশন বের করতে চাও তাহলে তোমাকে আরো একটু বেশি অ্যালজেব্রিক্যালি আরো কিছু কাজ করে তারপরে সলিউশনে পৌঁছাতে হবে। বাট আলটিমেটলি দুইটার ক্ষেত্রে কাজ একই রকম, দুইটা প্রসেস নাম দিয়েছে একটু ডিফারেন্ট। হ্যাঁ, সো গজ জর্ডান এলিমিনেশনের প্রসেসটা হচ্ছে ফেজ 1 ফেজ 2, দ্যাট মিন্স ফরওয়ার্ড ফেজ এন্ড ব্যাকওয়ার্ড ফেজ দুইটাই কমপ্লিট করতে হবে। আর গসিয়ান এলিমিনেশনে শুধুমাত্র ফরওয়ার্ড ফেজটা কমপ্লিট করি। আমরা এটা বুঝতে পারছি স্যার? অনেক সময় তোমাকে প্রবলেমে বলে দিতে পারে, যেহেতু দুটা নাম ধরে ডাকা হয়, যে সলভ দ্য ফলোইং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বাই গজ জর্ডান এলিমিনেশন প্রসেস অর বাই গসিয়ান এলিমিনেশন প্রসেস। সো তোমাকে এই দুটা যদি নাম ধরে বলে দেয় তখন তোমাকে বুঝতে হবে যে কোনটা দিয়ে তোমাকে সলভ করতে হবে। হ্যাঁ, সো আমরা পারবো স্যার এটা ডিসাইড করতে যে গসিয়ান এলিমিনেশন বললে আমাকে কতটুকু করতে হবে আর গজ জর্ডান এলিমিনেশন বললে কতটুকু করতে হবে, এটা ডিসাইড করতে পারবো? জি স্যার। ওকে, সো এইটাই গজ জর্ডান এলিমিনেশন প্রসেস আমাকে সলভ করতে বলেছে, সলভ বাই গজ জর্ডান এলিমিনেশন। তার মানে আমাকে কি দিছে? আমার ফার্স্ট ডিসিশনটা হচ্ছে আমাকে এখানে দুটো ফেজই কমপ্লিট করতে হবে, ফেজ 1 এন্ড ফেজ 2, দ্যাট মিন্স ফরওয়ার্ড ফেজ এন্ড ব্যাকওয়ার্ড ফেজ। আলটিমেটলি আমাকে অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে রিডিউসড এচেলন ফর্মে কনভার্ট করতে হবে। আমরা পারবো এটা স্যার? চলো আমি দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখাবো। হ্যাঁ, সো এটা হচ্ছে এটার অগমেন্টেড ম্যাট্রিক্সের চেহারাটা তেমন, তাই না? এই অগমেন্টেড ম্যাট্রিক্সটা আমরা সবাই লিখতে পারবো। জি স্যার। আমি দেখো, আমরা যদিও অনেকদিন আগে ক্লাসটা করেছি, তারপর আমি ট্রাই করছি একটু স্লোলি এই জন্য যাওয়ার। হ্যাঁ, সো এটার অগমেন্টেড ম্যাট্রিক্সের চেহারাটা এমন। আমরা এখানে দেখছি যে 4টা রো আছে, আমার ভেরিয়েবল 4টা ইকুয়েশন দেওয়া আছে, ভেরিয়েবল আমার 6টা। হ্যাঁ, সো 4টা নন জিরো রো, 4টাই নন জিরো রো আছে। সো ফার্স্ট নন জিরো রো যেটা, এই ফার্স্ট নন জিরো রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1, তার মানে আমার এই 1টাকে আমি লিডিং 1 ধরে আগাবো, তাই তো? আচ্ছা, এর পরের ডিটটা কি আমার স্যার? এই লিডিং 1 এর রেসপেক্টে আমাকে এইটা 0 করতে হবে, এটা অলরেডি 0 আছে, আর এটাকে 0 করতে হবে, এই দুটাকে 0 করতে হবে। কি প্রসেসে করব স্যার? একটাকে -1 দিয়ে গুণ করে আরেকটার সাথে যোগ। সো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই, -2 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে অ্যাড করতে পারি, এবং এটার সাথে অ্যাড যদি দুটার সাথে অ্যাড করি তাহলে যে চেঞ্জটা আসবে সেই চেঞ্জটা কেমন বলো তো? এটাকে 1 যদি আমি এখানে হাতে কলমে করি, 1 3 -2 0 2 0 and 0। সো এটাকে -2 দিয়ে মাল্টিপ্লাই করে আমি এটার সাথে অ্যাড করব, তাহলে এটা 0 হয়। এটাকে -2 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে অ্যাড করলে 0 হয়। -2 দিয়ে মাল্টিপ্লাই 4, আর এটার সাথে অ্যাড করলে -1 হয়। এটা 0, এটা -2 2 দিয়ে -2 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে অ্যাড করব, এটা 0 হয়। এটা যেহেতু 0, এটা -3 থাকবে, এটা -1 থাকবে। আর এটা তো কিছু করব না, যেহেতু এটা অলরেডি 0 আছে। 0 5 10 0 15 5। আচ্ছা, এরপর এটাকে 2 দিয়ে -2 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে যদি অ্যাড করি তাহলে কি হয়? এটা 0 হয়, এটাও 0 হয়। -2 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে অ্যাড করলে এটা 4 হয়, এটা 8 যেহেতু 0 আছে। -2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 0 হয়, এটা 18 থেকে যাবে, এবং এটা 6 থেকে যাবে। এটা এরকম কিছু একটা হওয়া উচিত না স্যার? জি স্যার। জি জি স্যার। স্যার। সো
এটা এমন আসলো ওরা এখানে দেখো আমাদের মিল আছে যা এটার সাথে এটা মিল আছে, হ্যাঁ। সো এর পরের ডিউটিটা কি আমার, দ্যাট মিন্স আমার এই রো ফার্স্ট রো এর কাজ আপাতত কমপ্লিট হয়েছে। নেক্সট আমি কোনটা ট্রিট করব, নেক্সট হচ্ছে আমার এই সাব ম্যাট্রিক্সটা। তার মানে আমাকে এখানে কি আনতে হবে, এটা নন জিরো আছে ফাইন, এখানে আমাকে কি আনতে হবে নেগেটিভ স্যার, মান দিয়ে মাল্টিপ্লাই করে রিপ্লেস করলে হয়। তার মানে এটাকে আমাকে 1 বানানোর টার্গেট, তার মানে এটাকে নেগেটিভ 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, হ্যাঁ। সো সেটা করলাম। এই নেগেটিভ 1 দিয়ে শুধুমাত্র নেগেটিভ, আমি এখানে কাজটা নেগেটিভ 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এই রোটার চেহারা কেমন হবে, 1 3 -2 0 2 0 0, এটাকে নেগেটিভ 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি, দ্যাটস ওয়াই এটার চেহারা এমন হলো, তাই তো। এর পরের ডিউটিটা কি বলতো স্যার, স্যার এই যে 1 টক অন করলাম, অনের রেসপেক্টে এই 5 এবং 4 কে 0 করতে হবে, তাই না? জি স্যার এই তাহলে সেকেন্ড রোটাকে আমার একবার 5 দিয়ে আর একবার 4 দিয়ে মাল্টিপ্লাই করে দুইটা দিয়ে রিপ্লেস করে দেব। হ্যাঁ সেটাই, -5 দিয়ে আর কি, মানে মাইনাস এখানে তুমি এটা 5 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে অ্যাড করতে পারো, অথবা এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে বিয়োগ করে, একই কথা, হ্যাঁ। তার মানে এটা আমার 0 করা দরকার। সো 0 করলে এটা কি হবে বলো তো, 0 0, আমি যদি এটার সাথে এই -1 বা এটার সাথে 1 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে বিয়োগ করি, তাহলে এটা 0 হয়। এটা 10 10 থেকে 10 গেলে 0 হয়। তারপরে এটা 0 ছিল, এটা 0 ফাইন। এটা 5 দিয়ে যদি মাল্টিপ্লাই 15, এটা 0 হয়। আর 5 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 5 দিয়ে মাল্টিপ্লাই এটাও 0 হয়, এটা 0 চলে আসছে না স্যার, তাই তো? আচ্ছা, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়, 4 দিয়ে সেটা তো 10 5 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা আচ্ছা না আমরা ঠিকই দেখো আছে, এটা 5 পুরো 0 হবে। পুরোটা 0 হওয়ার কথা না হ্যাঁ স্যার, হ্যাঁ ভালো 0 করে হবে, দেখো। 0 হবে পুরোটা স্যার। তারপরে আবার এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে বিয়োগ করব, সো 0 0, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4, এটা 0 হয়, 8 হলে এটা 0 হয়। তারপরে 0 দিয়ে ফাইন 0, আর 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় স্যার, এটা 12, আর এটা 6 হয় না? জি স্যার। আর এটা মাল্টিপ্লাই করলে 4 4 থেকে 2, এরকমই তো কিছু হওয়ার কথা, কি বলো? জি স্যার মানে দেখো একটা 0 রো চলে আসছে, মাঝে একটা 0 রো চলে আসছে। সো আমরা দেখি নেক্সটে যাই, দেখো 0 রো ওদেরও একই রকম আসছে। সো আমার 0 রোটাকে কি করতে হবে স্যার, এখন এটা সোয়াপ সবার করতে নিচে পারে। রাখতে হবে। 0টাকে আমি সবার নিচে আনবো, আর এটা দ্যাট মিন্স এই দুটাকে আমি ইন্টারচেঞ্জ করব, হ্যাঁ। 0টাকে নিচে আর এটাকে উপরে দিব, হ্যাঁ। তারপরে এই 6টাকে কি করতে হবে স্যার এটাকে আমার 1 বানাতে হবে। 6 দিয়ে ডিভাইড করব, তাই তো? 6 দিয়ে ডিভাইড করলে এটা 1 হবে, এটা 1/3 হবে। সো তার মানে এরকম হওয়ার কথা। জি আচ্ছা, এখানে কয়টা লিডিং অন আছে তোমার? একটা লিডিং অন, this is another one and this is another one, তিনটা লিডিং অন আছে, তো আমার একটা 0 রো আছে, তাই তো? সো যেহেতু তিনটা লিডিং অন আছে, এখন এটা ফেজ অন কমপ্লিট হয়েছে, তাই না? তোমার ফেজ অনে কি আর কোনো কাজ বাকি আছে? না আচ্ছা, এরপরে তোমাকে কিন্তু প্রবলেমটা সলভ করতে বলেছে হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন প্রসেসটা ফলো করে, তাহলে শুধু ফেজ অন কমপ্লিট করলে হবে না, তোমাকে ফেজ 2 তে যেতে হবে। ফেজ 2 তে যাওয়ার জন্য তোমার ডিউটি কি স্যার? স্যার লিডিং এর এই উপরে ওয়ানে পার্টের যেগুলো উপরের গুলো 0 এখানে বানাতে 0 হবে। আনা এবং এটাকে 0 আনা, তোমার এই দুটো কাজ বাকি আছে। এখানে কাজটা সহজ, এখানে অলরেডি একটা 0 আছে আমাদের হাতে, এটাকে 3টাকে 0 করতে হবে। 3টাকে 0 করার জন্য আমার ডিউটিটা কি স্যার? এই রোটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, 3 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে সাবট্রাক্ট করব, তাহলে 0 হয়ে যায়, হ্যাঁ। আর তারপরে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে -2 সাথে যদি অ্যাড করি তাহলে হয়ে যায়। তারপরের প্রসেসটা দেখো এমন, হ্যাঁ। ওই কাজটুকু করার পরে দেখো তো লিডিং অনের উপরে নিচে সবগুলো 0 আছে কিনা। জি স্যার। উপরে নিচে সবগুলো 0 আছে, তার মানে আমার এটা ফেজ 2 কমপ্লিট হলো, তার মানে ফরওয়ার্ড ফেজ এন্ড ব্যাকওয়ার্ড ফেজ কমপ্লিট হয়েছে। সো আমি এখান থেকে এখন এটার করেসপন্ডিং সিস্টেমটা কি, আমার প্রবলেম কি সলভ হয়ে গিয়েছে? এখনো কিন্তু আমি সলিউশন পাইনি। সো আমার নেক্সট স্টেপটা হচ্ছে এটাকে সলভ করা, মানে ফাইনালি এখন এটার করেসপন্ডিং সিস্টেমটা কি বলো, লিখতে পারবা? এই যে অগমেন্টেড, এটা তো একটা অগমেন্টেড ম্যাট্রিক্স, এই অগমেন্টেড ম্যাট্রিক্সের করেসপন্ডিং সিস্টেমটা কি?
x প্লাস 3y না 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 abcd দিয়ে বললে ভালো হবে xyz দিলে শেষ হবে তো x1 x2 x3 দিয়ে বলো, কোনো সমস্যা নাই। x1 plus 3x2 plus 4x4 plus 2x5 equals to 0 হ্যাঁ Like this, এরকম তাই তো? আচ্ছা, so x6 equal to 1/3, x3 plus 2x4 equal to 0, x1 plus 3x2 equal plus 4x4 plus 2x5 equal to 0. আচ্ছা, এখানে কি তোমার কোনো ফ্রি ভেরিয়েবল আছে? আমরা লিডিং ভেরিয়েবল কোনগুলোকে ধরছি? আমরা x3 x1 x3 x6 এদেরকে আমরা লিডিং ভেরিয়েবল হিসেবে ধরছি। হ্যাঁ, তাহলে তোমার ফ্রি ভেরিয়েবল কয়টা থাকবে বলো তো? নাম্বার অফ ইকুয়েশনস কয়টা এখানে, আর নাম্বার অফ ফ্রি ভেরিয়েবলটা আমরা কিভাবে পাবো? দুইটা। মানে ফ্রি ভেরিয়েবলটা হচ্ছে নাম্বার অফ ইকুয়েশনস, নাম্বার অফ ভেরিয়েবলস হচ্ছে আমার 6টা, x1 থেকে x6 6, আর নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে 3টা। তাহলে আমার কয়টা ফ্রি ভেরিয়েবল আছে স্যার? তিনটা পাবো স্যার। 3টা ফ্রি ভেরিয়েবল। এই 3টা ফ্রি ভেরিয়েবল কারা কারা? আমি ধরতে পারি x2 x4 এন্ড x5 x5। আচ্ছা দেখো, এই জায়গায় একটু বলে রাখি, সব সময় যে আমাকে x2 x4 x5 কে ধরতে হবে আমি চাইলে যে কোনো তিনটাকে ধরতে পারি, বাট লেখার সুবিধার জন্য যেহেতু অলরেডি আমরা x1 x3 x6 কে লিডিং ভেরিয়েবল করে ফেলেছি, তার মানে এদের কোএফিশিয়েন্ট অলরেডি 1 আছে। হ্যাঁ, যদি তুমি বাকিদেরকে ফ্রি ভেরিয়েবল ধরো তাহলে তোমার কাজের জন্য সুবিধা হবে, নতুবা যদি তুমি x1 x3 বা x6 এদেরকে ফ্রি ভেরিয়েবল দেবো তাহলে দেখা যাচ্ছে যে আরেকটু অ্যালজেব্রিক কাজ বেশি করতে হবে। হ্যাঁ, তখন হয়তো বা ধরো আমি যদি x1 কে ফ্রি ভেরিয়েবল ধরি আর x2 কে যদি লিডিং ভেরিয়েবল হিসেবে ধরি, তখন হচ্ছে x2 ইকুয়াল টু আমাকে লিখতে হবে x1 x4 x5 ডিভাইডেড বাই 1/3। হ্যাঁ, সো সেটা না লিখে আমরা লিডিং ভেরিয়েবল গুলোকে আলাদা রেখে বাকি যেগুলো থাকবে তাদেরকে যদি আমরা ফ্রি ভেরিয়েবল ধরি তাহলে আমরা অ্যালজেব্রিক প্রসেসটা সহজ হয়। হ্যাঁ স্যার এদের অলরেডি 1 আছে। স্যার x6 এর ভ্যালু তো আমরা ডাইরেক্ট পেয়ে গেছি 1/3, তাহলে কি x6 কে কখনো ফ্রি ভেরিয়েবল ধরা যাবে? না, x6 কে obviously ফ্রি ভেরিয়েবল ধরতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, x6 কে ফ্রি ভেরিয়েবল ধরতে পারবো না। x6 এর ভ্যালু তো অলরেডি পেয়ে গিয়েছো তুমি, যেগুলো অন্য যেগুলো আছে সেগুলো ফ্রি ভেরিয়েবল। হ্যাঁ, তোমার তিনটা ফ্রি ভেরিয়েবল ধরতে হবে, ঠিক আছে? জি জি। তবে x6 তো অলরেডি 1/3, x6 কে তুমি আর ধরতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সো আমি x2 x3 x2 x4 x5 কে যদি ফ্রি ভেরিয়েবল ধরি, সে x2 ইকুয়াল টু কি ধরবো, ধরে নাও সে দিস ইজ a, x4 ইকুয়াল টু সে দিস ইজ b and x5 ইকুয়াল টু সে দিস ইজ c। যদি তাই হয় তাহলে সে অনুযায়ী x1 ইকুয়াল টু কি হবে? তাহলে x1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? -3x2 minus 4x4 minus 2x5 this equal to, তার মানে মাইনাস x2 equal to হচ্ছে a ধরেছি, x4 equal to b ধরেছি and x5 equal to c ধরেছি। x on this x2 তো x2 equal to what? x2 equal to আমরা a ধরেছি, x3 equal to তাহলে কি হবে? x3 equal to হচ্ছে মাইনাস 2x4 minus 2x4 মানে হচ্ছে minus 2b। আচ্ছা, x5 equal to কি ধরেছি? x5 equal to c and x6 equal to what? x6 equal to অলরেডি আমরা পেয়েছি 1/3। তার মানে তোমার দেখো x6 এর ভ্যালু পেয়েছো, x5 এর ভ্যালু পেয়েছো, x3 এর ভ্যালু পেয়েছো, x4 equal to আমাদের হাতে b আছে, x2 পেয়েছো and x1 পেয়েছো। তার মানে সবগুলোর ভ্যালু পেয়েছো না স্যার? জি স্যার। সব। সো তার মানে আমার এখানে ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে যেখানে প্যারামিটার তিনটা a b c। সো a b c এই তিনটা প্যারামিটার ধরে বাকিদের আমি বের করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। জি স্যার। সো করেসপন্ডিং ইকুয়েশন সিস্টেম দিস, এটা তার জন্য আমার সলিউশনটাকে আমি যদি ধরি, এরা ধরেছে আরএসটি, একই জিনিস, তুমি আরএসটি ধরতে পারো, এবিসি ধরতে পারো, হোয়াটএভার যেটাই ধরো। সো আমার এটা হচ্ছে আমার সলিউশন। এই যে প্রসেসটা, এই প্রসেসটা যে প্রসেসের সিস্টেমটাকে সলভ করলাম, এই সিস্টেমটাকে বলা হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন, গর্ডনের এলিমিনেশন প্রসেসে সলভ করা। আর যদি আমরা শুধু ফেজ অন ইউজ করে সলভ করতাম তাহলে এটাকে বলা হতো
গসিয়ান এলিমিনেশন দিয়ে সলভ করা। সো গর্জন এলিমিনেশন আর গসিয়ান এলিমিনেশনের মধ্যে যে ডিফারেন্স কতটুকু এটা বুঝাতে পারছি সবাইকে স্যার? ওকে, আমি যদি নেক্সটে যাই, তাহলে এটাকে যদি শুধু যে গসিয়ান এলিমিনেশন দিয়ে সলভ করতে বলতো তাহলে হচ্ছে আমরা রো ইচেলন ফর্মে নিয়ে এসে ওখান থেকেই ম্যাট্রিক্সে কনভার্ট করে ফেলতে হতো, সরি মানে সিস্টেমে কনভার্ট করে ফেলতে সিস্টেমে হতো। কনভার্ট করে তারপর ওখানে কিছু আরো কিছু অ্যালজেব্রিক কাজ, কারণ ওখানে তুমি সবগুলোকে জিরো মানে কয় যে লিডিং অনের উপরে যেমন আমরা জিরো করেছিলাম, তো সেই কাজটুকু তোমাকে সিস্টেমে লেখার পরে তারপরে করতে হবে, হ্যাঁ ঠিক আছে। সো এতটুকু কার কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন প্লিজ? নো স্যার। সো হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম, হ্যাঁ হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম দেখো এখানে আমরা একটা হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম কনসিডার করেছি। হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম বলতে বেসিক্যালি সবগুলো রাইট হ্যান্ড সাইডে যে কনস্ট্যান্ট গুলো আছে রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট গুলো মাস্ট বি ইকুয়াল টু 0। সো যদি তাই হয় তাহলে সেই এই সিস্টেমটাকে আমরা হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম বলতে পারবো। আগের যেগুলো নন হোমোজিনিয়াস সিস্টেম ছিল বিকজ রাইট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু 0 ছিল, হ্যাঁ সবগুলোটা 0 ছিল না। আর যদি কোনো লিনিয়ার সিস্টেমে রাইট হ্যান্ড সাইড দ্যাট মিন্স কনস্ট্যান্ট এর মানটা যদি সবসময় ইকুয়াল, সবগুলোর কনস্ট্যান্টের মান যদি ইকুয়াল টু 0 হয় তাহলে যে সিস্টেমটা দাঁড় হয় সেই সিস্টেমটার নাম হচ্ছে হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম। আচ্ছা, সো হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম বুঝি, হোমোজিনিয়াস বলতে কি বোঝাচ্ছে স্যার? এখানে রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্ট টার্মগুলো মাস্ট বি ইকুয়াল টু 0। লিনিয়ার সিস্টেম, লিনিয়ার হোমোজিনিয়াস যেহেতু বলেছি সবগুলো ইকুয়েশন মাস্ট বি লিনিয়ার, হ্যাঁ এর কোনো নন লিনিয়ার টার্ম নাই। দেখো x1 x2 xn এভাবে আছে, হ্যাঁ কোনো নন লিনিয়ার টার্ম নাই। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেহেতু এটা হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম তার মানে আমি যদি x1 ইকুয়াল টু 0 x2 ইকুয়াল টু 0 আর যতগুলো ভেরিয়েবল আছে সবগুলোর মান যদি 0 ধরি তাহলে প্রত্যেকটা ইকুয়েশন স্যাটিসফাই করবে না? 0 ইকুয়াল টু 0, 0 ইকুয়াল টু 0, 0 ইকুয়াল টু 0, তার মানে সবগুলো স্যাটিসফাই করবে। তার মানে এই যে 0 0 যে এটা আমরা যে 0 0 যে সলিউশন, এটা তো একটা 0 0 কে কার সলিউশন বলতে পারবো? এটার একটা সলিউশন বলতে পারবো না? জি স্যার। তার মানে একটা হোমোজিনিয়াস সিস্টেমের 0 0 অবভিয়াসলি একটা হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম যদি বলি তাহলে তার অবভিয়াসলি অ্যাট লিস্ট 0 0 0 সবগুলো 0 এই সলিউশনটা আছে। তার মানে এই সিস্টেমটাকে একটা হোমোজিনিয়াস সিস্টেম কি কখনো ইনকনসিস্টেন্ট হতে পারে? না স্যার, আমরা ইনকনসিস্টেন্ট সিস্টেম কাকে বলি? যে সিস্টেমের কোনো সলিউশন নাই। সলিউশন না। বাট হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন যদি বলা হয় তাহলে হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে দেখো 0 0 0 দ্যাট মিন্স এই সলিউশনটাকে আমরা ট্রিভিয়াল সলিউশন বলি। এটা খুব ট্রিভিয়াল কেস, হ্যাঁ এখানে কোনো কিছু করার দরকার হয় না, নরমাল সেন্স দিয়ে বোঝা যায়। সো এই ট্রিভিয়াল সলিউশনটা হোমোজিনিয়াস সিস্টেমের সলিউশন হবে অলওয়েজ। তার মানে হোমোজিনিয়াস সিস্টেম, হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম অলওয়েজ কনসিস্টেন্ট, এটা কখনো ইনকনসিস্টেন্ট হতে পারে না, কারণ at least a trivial solution exists করে। এর কারণে বলেছি every homogeneous system of linear equation is consistent because all such systems have x1 equal to 0, x2 equal to and up to xn equal to 0 as a solution. This solution is called the trivial solution. If there are other solutions they are called non-trivial solution। তার মানে যদি অন্য আর এই 0 0 সলিউশন ছাড়াও যদি অন্য কোনো সলিউশন থাকে তাহলে তাদেরকে আমরা non-trivial solution বলি। তার মানে এটা কিন্তু খুব বড় ধরনের একটা অবজারভেশন যে একটা হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম মাস্ট বি কনসিস্টেন্ট, এটা কখনো ইনকনসিস্টেন্ট হতে পারে না, অ্যাট লিস্ট এর ট্রিভিয়াল সলিউশন এক্সিস্ট করে। বুঝতে পারছি স্যার? আচ্ছা, তার মানে এটা তাহলে আমাকে নরমালি এটা নেক্সট স্লাইডে যাওয়ার আগে বলো তো হোমোজিনিয়াস সিস্টেম তার মাস্ট বি কনসিস্টেন্ট। আচ্ছা, এখন তার মানে এটা ট্রিভিয়াল সলিউশন আছে আর এর অন্য যে কেসটা দ্যাট মিন্স কনসিস্টেন্ট যেহেতু তার মানে সলিউশন এক্সিস্ট করে, তার মানে এর ট্রিভিয়াল সলিউশন যখন থাকবে ফাইন। আচ্ছা, নন ট্রিভিয়াল সলিউশন যখন থাকবে সেই সলিউশনটা কি ইউনিক সলিউশন হবে না ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে? স্যার ইনফাইনাইটলি মেনি, কারণ অলরেডি 0 0 একটা সলিউশন আছে, সো এর অন্য অপশনটা হচ্ছে ইনফাইনাইটলি মেনি। ব্যাপারটা এরকম না যে 0 0 বা 0 0 সলিউশনের বাইরে আর একটা মাত্র সলিউশন থাকবে, ব্যাপারটা এমন না।
এমন হতে পারে যে অনেক সিস্টেম থাকতে পারে শুধুমাত্র 0 0 এটাই সলিউশন, আর যদি এর বাইরে কোনো কেস হতে হয় তাহলে অবভিয়াসলি হোমোজেনিয়াস সিস্টেমের ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকতে হবে। সেটা কেন সেটা একটু পরে দেখাবো। হ্যাঁ, চলো দেখা যাক। Because a homogeneous linear system always have the trivial solutions, there are only two possibilities for its solution. কি দুইটা পসিবিলিটি কি হতে পারে? The homogeneous, the system has only the trivial solution. Trivial solution বলতে বোঝানো হচ্ছে শুধুমাত্র 0 0 যেটা বললাম এই সলিউশনটা, আর এর বাইরে যে কেসটা সেটা হচ্ছে the system has infinitely many solutions in addition to the trivial solution. তার মানে এই সিস্টেমের infinitely many solution থাকতে পারে। হ্যাঁ, ব্যাপারটা এমন না যে 0 0 বাইরে আর একটা সলিউশন আছে সেটা ধরো 1 2 3 এমন কিছু না। 0 0 এর বাইরে যদি সলিউশন থাকে তাহলে সেই সলিউশনটা ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে। আচ্ছা, a1x plus b1y equal to 0, a2x plus b2y equal to 0, এই দুটাই কি দুইটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, তাই না? জি স্যার। তাই না? আচ্ছা, এখানে কি কি সিনারি আসতে পারে বলো তো? হয় দুইটা হচ্ছে এরা দুইটাই কোইন্সিডেন্স লাইন অথবা হচ্ছে ইন্টারসেক্টিং লাইন। মানে দুইটাই হচ্ছে নন প্যারালাল এবং পাসিং থ্রু দ্য অরিজিন তো অলরেডি আছে, তার মানে কয়টা সলিউশন থাকবে? একটা, 0 0 এই কেসটা হতে পারে, তাই না? দুইটাই অরিজিন দিয়ে পাস করে এবং দুইটাই কেউ কারোর উপর মানে কেউ কারো প্যারালাল না বা কনসাইড করে, এটা একটা হতে পারে। আচ্ছা, আরেকটা কি কেস হতে পারে স্যার? দুইটা একটার উপর কোইনসাইড করলো তো প্রত্যেকটা পয়েন্ট, তার মানে একটা আরেকটার উপর কনসাইড করলো, তার মানে এই দুইটা বেসিক্যালি একই লাইন। তাহলে এখানে কতগুলো সলিউশন আছে? ইনফাইনাইটলি এখানে ইনফাইনাইটলি মেনি সলিউশন পসিবল। হ্যাঁ, এই কারণে বলা হচ্ছে প্রত্যেকটা হোমোজিনিয়াস সিস্টেমে আইদার ট্রিভিয়াল সলিউশন অর ইনফাইনাইটলি মেনি সলিউশন, দুইটা কেস। ব্যাপারটা এরকম না যে এর বাইরে কোনো কেস হতে পারে। হ্যাঁ, হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেমে দুইটা কেস, আইদার ট্রিভিয়াল সলিউশন অর ইনফাইনাইটলি মেনি সলিউশন। এতটুকু কারো কোনো প্রবলেম আছে স্যার? না স্যার। There is one case in which a homogeneous system is assured of having non-trivial solutions, namely whenever the systems involve more unknowns than equation. এটা বুঝো, more unknown than equation যখন হয় তখন বেসিক্যালি কি চলে আসে? more unknowns than equation, এটা যদি হয় তখন প্যারামিটার তার মানে তখনই ফ্রি ভেরিয়েবল চলে আসে না? জি স্যার। মোর আননোন দেন ইকুয়েশন যখনই হয় তখন না ফ্রি ভেরিয়েবল চলে আসে। আর ফ্রি ভেরিয়েবল আসা মানে কি? ইনফাইনাইটলি মেনি সলিউশন হওয়ার কথা না ইউনিক সলিউশন হওয়ার কথা? স্যার ইনফাইনাইটলি মেনি সলিউশন। দ্যাটস ওয়াই মাথায় রাখতে হবে যখন মোর আননোনস দেন ইকুয়েশন এরকম কেস যদি হয় তাহলে সেই জায়গায় তুমি কনফার্ম যে মোটামুটি এখানে হোমোজিনিয়াস সিস্টেম হলে তার মাস্ট বি ইনফাইনাইটলি মেনি সলিউশন। হ্যাঁ, এটা একটু দেখো স্যার, এটা হচ্ছে আমার অগমেন্টেড ম্যাট্রিক্স হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম অফ m ইকুয়েশনস। m লিনিয়ার ইকুয়েশনের কথা বলেছে। লিনিয়ার ইকুয়েশন m সংখ্যক লিনিয়ার ইকুয়েশন আছে উইথ n ভেরিয়েবলস। হ্যাঁ, ভেরিয়েবল হচ্ছে n সংখ্যক আর ইকুয়েশন হচ্ছে m সংখ্যক, এবং যদি m লেস দেন n হয় দ্যাট মিন্স নাম্বার অফ ইকুয়েশন নাম্বার অফ ভেরিয়েবল থেকে যদি কম হয় তাহলে দ্য সিস্টেম হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশনস। এতটুকু বুঝি স্যার আমরা? জি স্যার। নাম্বার স্যার অফ ওইটা ইকুয়েশন, কি স্যার, এই যে থার্ড ব্র্যাকেটের ভিতর a তারপর 0? আচ্ছা এইটা অগমেন্টেড ম্যাট্রিক্স, এটা হচ্ছে এটা হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, আর এই জিরোটা দেব এটা বেসিক্যালি একটা ভেক্টর দেখাচ্ছে, একটু বোল্ড করা তো। এটা দেওয়া হচ্ছে রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট। আমাদের হোমোজিনিয়াস সিস্টেমে রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট কি সবগুলো জিরো না? জি স্যার। এই কারণে এটাকে শুধু জিরো। হ্যাঁ, এটা অগমেন্টেড ম্যাট্রিক্স, ঠিক আছে? সো
এটা যদি হয় তার মানে আমাদের নাম্বার অফ ইকুয়েশন যদি নাম্বার অফ ভেরিয়েবলস থেকে কম হয় হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে, তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো এই হোমোজিনিয়াস সিস্টেমের ইনফাইনাইটলি মেনি সলিউশন এক্সিস্ট করে। ঠিক আছে স্যার? जी सर। জি স্যার। ওকে, সো স্যার এটা তো আমরা একটু আগে সলভ করেছি, একটু আগে দেখেছি এই প্রবলেমটা। হ্যাঁ, আচ্ছা দেখো, এইটার জন্য রো ইচেলন ফর্ম বা রিডিউসড ইচেলন ফর্ম যা, আর যদি এটা সবগুলো জিরো হতো, সে এটা জিরো জিরো সবগুলো এলিমেন্ট যদি জিরো হতো এটা না থেকে, তাহলে তার জন্য যে অগমেন্টেড ম্যাট্রিক্স এবং তার জন্য যে রো ইচেলন ফর্ম, এটা কি আলাদা কোনো কিছু হতো না একই রকম হতো? আমার কথা বুঝতে পারছো? এটার করেসপন্ডিং হোমোজিনিয়াস সিস্টেম এটা না? এটা করেসপন্ডিং হোমোজিনিয়াস সিস্টেম তো এটা, কি বলো? जी सर। স্যার তার মানে এখানে আমার সবগুলো জিরো জিরো আছে। হ্যাঁ, সবগুলো রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট জিরো। এখন এইটার জন্য যে রো ইচেলন ফর্ম করেছি, এই সিস্টেমের জন্য যে রো রিডিউসড ইচেলন ফর্ম নেওয়ার জন্য যে কাজ করেছি, এটার জন্য কি আমার আলাদা কোনো কাজ করতে হবে? কারণ দেখো আলটিমেটলি আমরা কিন্তু রিডিউসড ইচেলন ফর্মে এইটার উপরে মানে এখানে কোনো লিডিং অন খুঁজি না। হ্যাঁ, এখানে শুধু অ্যাজ ইউজুয়াল এখানে যেভাবে কাজ করি সেরকম চেঞ্জ আসে। এখন যদি রাইট হ্যান্ড সাইডে জিরো আছে, সেটা অলওয়েজ জিরোই থেকে যাবে, এখানে কোনো চেঞ্জ আসবে না, সবগুলো জিরো থেকে যাবে। হ্যাঁ, এখানে কোনো কিছু, কারণ তুমি তো বেসিক্যালি কোনো কিছুকে গুণ করে যোগ বিয়োগ করা, তো তো যে জিরোর সাথে যাই গুণগুলো জিরো হয়, সো যোগ বিয়োগ করলে আলটিমেটলি সবগুলো জিরোই থাকবে। তার মানে এইটার জন্য আমি যদি যে এটার জন্য অগমেন্টেড ম্যাট্রিক্স দিস আর এটার জন্য করেসপন্ডিং অগমেন্টেড ম্যাট্রিক্স দিস, এই দুইটা দেখো, এই দুইটা অগমেন্টেড ম্যাট্রিক্সের চেহারা মধ্যে ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র এই কলামটা। হ্যাঁ, এই কলামের মধ্যে ডিফারেন্সটা, আর কোনো কিছু না। হ্যাঁ, এবং রো ইচেলন ফর্ম দেখো, এটা থেকে আমরা রিডিউসড ইচেলন ফর্মে নিলে আমরা এটা লাস্ট প্রবলেমটা দেখিয়েছি, এটা আমার লিডিং অন, এখানে লিডিং অন আছে। এটার জন্য দেখো শুধু এই কলামে 1/3, আর এটার জন্য যদি রিডিউসড ইচেলন ফর্মে কনভার্ট করি সেম জিনিস আছে, শুধু চেঞ্জ হচ্ছে এই কলামটা, দেখো, তাই না? जी सर। জি স্যার। এই কলাম, আচ্ছা, যেমন এখানে x6 ইকুয়াল টু বলেছিলাম 1/3, আর এখন x6 ইকুয়াল টু কি আসছে? x6 ইকুয়াল টু 0। আচ্ছা, তার মানে এইটার জন্য করেসপন্ডিং সিস্টেম এটা, এটার জন্য করেসপন্ডিং সিস্টেম দেখতে এটা। হ্যাঁ, দেখো শুধু চেঞ্জ হচ্ছে রাইট হ্যান্ড সাইড ভেক্টর গুলো, রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট গুলো। সো x6 ইকুয়াল টু 0, x3 ইকুয়াল টু তাহলে -2x4, আর x1 ইকুয়াল টু -3x2 -4x4 প্লাস -2x5। সো এটার জন্য আমরা সিস্টেমের সলিউশনটাকে এভাবে লিখেছি। এটা তো এখানে কয়টা ফ্রি ভেরিয়েবল আছে স্যার? তিনটা। এখানেও তিনটা ফ্রি ভেরিয়েবল ছিল, এখানেও তিনটা ফ্রি ভেরিয়েবল, সেটা হচ্ছে x2 একটা ফ্রি ভেরিয়েবল, x4 এন্ড x5 অ্যানাদার ফ্রি ভেরিয়েবল। হ্যাঁ, সো তিনটা ফ্রি ভেরিয়েবলের মান ধরবো, সলিউশন যদি এটারটা এমন হয় আর এটার সলিউশনটা দেখতে এমন হয়। হ্যাঁ, খুব কাছাকাছি, খুব বেশি চেঞ্জ না। হ্যাঁ, সো এখানে x6 ইকুয়াল টু 0 আর এটা হচ্ছে x6 ইকুয়াল টু 1/3, আর বাকি সবগুলো মোটামুটি একই রকম। হ্যাঁ, সো আগের যে রিডিউসড ইচেলন ফর্ম করেছি, এখানেও একই সেম প্রসিডিউর কাজ করব, শুধুমাত্র আমার রাইট হ্যান্ড সাইড কলামটা অলওয়েজ 0 হবে। হ্যাঁ, তার মানে ফ্রি ভেরিয়েবলস ইন হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম। তার মানে দেখো তো এটা, এই লেখাটা বলতে পারি কিনা আমরা, একটু পড়ো। আচ্ছা, এটা বলতে পারি আমরা, elementary row operation do not alter columns of zeros in a matrix. So the reduced echelon form of the augmented matrix for a homogeneous linear system has a final column of zeros. This implies that the linear system corresponding to the reduced echelon form is homogeneous, just like the original system. হ্যাঁ, এবং অরিজিনাল সিস্টেমের জন্য যা হবে reduced echelon form, আর হোমোজিনিয়াস এর জন্য শুধু লাস্ট কলামটা 0, আর কিছু না। হ্যাঁ, আর পুরো কাজটা একই রকম। ঠিক আছে স্যার?
जी सर when we construct the homogeneous linear system corresponding to the augmented matrix, we ignore the row of zeros because the corresponding equation দেখো রাইট হ্যান্ড সাইডেও জিরো লেফট হ্যান্ড সাইডেও জিরো, যেহেতু সবগুলো যদি জিরো জিরো হয় তাহলে আমরা এটা লিখতে পারি না জিরো ইকুয়াল টু জিরো লেখা তো সম্ভব, পসিবল না? সো ডাজ নট ইম্পোজ এনি কন্ডিশনস অন দ্য আননোন, মানে এটা আননোনের উপর কোনো কন্ডিশন ইম্পোজ করে না। Thus, depending on whether or not the reduced echelon form of augmented matrix or a homogeneous linear system has any rows of zeros, the linear system corresponding to that reduced echelon form will either have the same number of equations as the original system or it will have fewer. হ্যাঁ, তার মানে অরিজিনাল যে সিস্টেমটা আছে দ্যাট মিন্স নন হোমোজিনিয়াস এর জন্য যতগুলো নন জিরো রো আছে তার সমান হতে পারে অথবা তার থেকে কম হতে পারে, ঠিক আছে? কারণ জিরো ইকুয়াল টু জিরো এটা ভ্যালিড, এটা ইনভ্যালিড কোনো কিছু না। হ্যাঁ, ঠিক আছে। সো অরিজিনাল নন হোমোজিনিয়াস এর জন্য যতগুলো নন জিরো রো হবে আইদার তার সমান হবে অথবা তার থেকে কম হবে। যদি এরকম কোনো কেস আসে তাহলে এটা তো আমরা এটা ভ্যালিড, এটা লেখা যায়। হ্যাঁ, তো নন জিরো রোর সংখ্যা তখন কম হবে। আচ্ছা, সো ফ্রি ভেরিয়েবল থিওরেম ফর হোমোজিনিয়াস সিস্টেম। এখন দেখো if a homogeneous linear system has n unknowns, unknown কতগুলো? n সংখ্যক unknown, and if the reduced echelon form of its augmented matrix are r non-zero rows, হ্যাঁ, r সংখ্যক non-zero row আছে আর ভেরিয়েবল আছে n সংখ্যক, then the system has n minus r free variables. এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে? এটা বুঝি স্যার? আমার non-zero row আছে r সংখ্যক আর ভেরিয়েবল আছে n সংখ্যক, তাহলে আমার ফ্রি ভেরিয়েবল অবভিয়াসলি n minus r সংখ্যক। এটাই তো আমরা এতক্ষণ করে আসছি, কি বলো? जी सर জি স্যার। আর যখনই ফ্রি ভেরিয়েবল বলছি তখনই সেই সিস্টেমের ইনফাইনাইটলি মেনি সলিউশন পসিবল। হ্যাঁ, এটা কোনোভাবেই ওই ইউনিক সলিউশন থাকবে না। হ্যাঁ, আমি বলতে পারছি স্যার? সো ফ্রি ভেরিয়েবল দিয়ে আমরা বলতে পারি এ হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম উইথ মোর আননোনস দ্যান ইকুয়েশনস হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন। এটা একটা থিওরেম, এই দুটোই আমরা থিওরেম আকারে বলছি। তার মানে এটা সবার জন্য সত্য। যদি হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম উইথ মোর আননোনস দ্যান ইকুয়েশনস হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশনস। এই থিওরেম দুটো বুঝি স্যার? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা একটা ইকুয়েশন দেখে একটা সিস্টেম সলভ না করে যদি তার সম্পর্কে বলে দিতে পারি যেটা ইনফিনিটি মেনি সলিউশন আছে, এটা হিউজ একটা ব্যাপার। হ্যাঁ, সো বাট এই থিওরেম ইউজ করে বলবো না, আমি জিনিসটা কেন ইনফিনিটি মেনি সলিউশন হবে এটা কি বুঝি? জি স্যার। जी सर মানে ইনফিনিটলি মেনি সলিউশনের কথা বলছি যে এ হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম উইথ মোর আননোনস দ্যান ইকুয়েশন হ্যাজ ইনফিনিটলি মেনি সলিউশন। এটা ফাইন, এটা থিওরেম, এটা মাথায় রেখে তো আমি অনেকগুলো অবজারভেশন বলতে পারবো, বাট এটা কেন সেটা বোঝা খুব ইম্পর্টেন্ট। সেটা যদি বুঝি তাহলে আমাকে থিওরেম মনে রাখার দরকার নেই, এটা অটোমেটিক্যালি আসবে আমার ভিতর থেকে। হ্যাঁ, তো এটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট যে কেন এটা হলো সেটা বুঝি কিনা আমরা সবাই? জি স্যার, কনসিস্টেন্ট সিস্টেমে তো হয় একটা সলিউশন আর নয়তো ইনফাইনাইটলি মেনি, এর জন্য। আর এখানে মোর আননোনস বলেছে, মোর আননোনস দ্যান ইকুয়েশন মানে হচ্ছে দেয়ার মাস্ট বি সাম ফ্রি ভেরিয়েবলস। আর ফ্রি ভেরিয়েবলস বলা মানে কোনো প্যারামিটার চলে আসে, আরবিট্রারি কনস্ট্যান্ট চলে আসে, সো সেই কনস্ট্যান্ট মান দিলে আমি ইনফিনিটলি মেনি সলিউশন পাবো, তাই তো? ঠিক আছে স্যার? জি जी স্যার। सर ওকে, সো গসিয়ান এলিমিনেশন এন্ড ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন। আমরা গসিয়ান এলিমিনেশনে আমরা কি করি? ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন দেখো আমরা ফেজ অন এর কথা বলেছি। ফেজ অন যদি কমপ্লিট করে আমরা সলভ করি তাহলে সেটা আমরা বলছি গসিয়ান এলিমিনেশন, এবং ফেজ অন কমপ্লিট করার পরে আলটিমেটলি তোমাকে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করতে হয়। দ্যাট মিন্স x6 এর মান পেলে x6 এর মানটা তুমি এর আগের ইকুয়েশনে বসায় x5 এর মান পাবে, আবার x5 x6 এর মান পেয়ে সেটা তুমি আগের ইকুয়েশনে বসায় x3 মান পাবে। এভাবে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউট করে করে আলটিমেটলি সবগুলো ইকুয়েশনের মান বের করতে হয়। হ্যাঁ, সো এখানে কিছু অবজারভেশনের কথা বলেছে। যদি স্মল লিনিয়ার সিস্টেম হয় দ্যাট আর সলভড বাই হ্যান্ড, যদি হ্যান্ড ক্যালকুলেশন হয় তাহলে আমাদেরকে বলেছে গস জর্ডান এলিমিনেশন প্রসেস ইউজ করার জন্য। হ্যাঁ, যদি স্মল সিস্টেমটা যদি ছোট সিস্টেম হয় এবং হ্যান্ড ক্যালকুলেশনের জন্য গর্জনার এলিমিনেশন। আর যদি সিস্টেমটা অনেক বড় সিস্টেম হয় এবং কম্পিউটার রিকোয়ার কম্পিউটার সলিউশন, তাহলে সেক্ষেত্রে গসিয়ান এলিমিনেশন ইউজ করতে বলেছে। হ্যাঁ, গসিয়ান এলিমিনেশন এবং ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ করে সলভ করলে সেখানে এফিসিয়েন্সিটা বেড়ে যায়। ঠিক আছে, আর যদি
ছোট সিস্টেম হয় যেখানে হ্যান্ড ক্যালকুলেশন পসিবল, সেখানে গড় জোড়ার এলিমিনেশন অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি কাজ হয়। ঠিক আছে স্যার, এই দুটো অবজারভেশন মাথায় রাখতে হবে। হ্যাঁ, ব্যাক সাবস্টিটিউশন বলতে কি বোঝায় সেটা তো চলো দেখা যাক। এটাকে আমরা এই সিস্টেমটা থেকে দেখেছি, এটা রো ইচেলন ফর্ম এমন ছিল, এটা কিন্তু রিডিউসড ইচেলন ফর্ম না। দেখো এটা রো ইচেলন ফর্ম, এখানে 1 আছে, এখানে লিডিং 1, এটা রো ইচেলন ফর্মে আছে, এটা রিডিউসড ইচেলন ফর্ম না। তার মানে এটা আমরা ফেজ 1 এ আছি, ফেজ 1 কমপ্লিট করেছি না, এটা এখানে ফেজ 1 আছে। আচ্ছা, এখন এটার করেসপন্ডিং সিস্টেমটা কি? করেসপন্ডিং সিস্টেমটা এমন না? জি স্যার। আচ্ছা, এখন আমার দরকার করেসপন্ডিং সিস্টেম যদি এমন হয়, এখানে ফ্রি ভেরিয়েবল কে কে? ফ্রি ভেরিয়েবল হচ্ছে x2, x4 এন্ড x5, এদেরকে ফ্রি ভেরিয়েবল ধরেছি না? সো ফ্রি ভেরিয়েবল, এদেরকে ফ্রি ভেরিয়েবল ধরেছি। সো এদেরকে যে rst ধরেছি, তারপরে x3 এর মান 1/3, x6 এর মান 1/3। সো সেখান থেকে আমি কার মান পাবো? x3 মান পাবো না? x3 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? x3 ইকুয়াল টু -2 x4 -3 x6 প্লাস 1, এটা লিখতে পারবো। সো x, আমি যদি x2 ইকুয়াল টু r ধরি, x4 ইকুয়াল টু যদি s ধরি, এন্ড x5 ইকুয়াল টু যদি t ধরি, তাহলে আমার x3 ইকুয়াল টু হোয়াট? x4 ইকুয়াল টু s ধরেছি, সো -2s, x6 ইকুয়াল টু কি ধরেছি? x6 তো ধরার নাই, x6 ইকুয়াল টু আমার হাতে কি আছে? x6 ইকুয়াল টু 1/3। সো -3 1/3 কত হয়? -1 প্লাস 1, দিস ইকুয়াল টু হোয়াট? 2s। -2s। তার মানে তুমি x3 ইকুয়াল টু -2s পেয়েছো। x3 মান আছে, x2 এর মান আছে, x5, x4, x5, x6 এর মান আছে, তাহলে তুমি x1 এর মান পাবে না স্যার? তোমরা দেখো x আসতে x মানে x6 এর মান পেলাম, সেটা আমি তার আগের ইকুয়েশনে বসিয়ে x3 মান বের করেছি, আর x3 মান পাওয়ার পরে সেটা আবার ফার্স্ট ইকুয়েশন তার আগের ইকুয়েশনে বসিয়ে x1 এর মান বের করতেছি। তার মানে এটা ব্যাকওয়ার্ড যাওয়া হচ্ছে। হ্যাঁ, ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করে, সাবস্টিটিউট করে করে এটার মানটা বের করা হচ্ছে, এই কারণে এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন। আমরা বুঝি এটা স্যার সবাই? জি কবির, আমাকে শুনতে পাচ্ছ? কবির আহমেদ? জি স্যার। আচ্ছা, ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন জি ক্লিয়ার? স্যার। সো দেখো এখানে প্রসেসটা ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনে কি বলেছে, আমরা সাবস্টিটিউশন x3 পেলাম, এর পরের কাজটা হচ্ছে আমরা ভ্যালুটাকে অ্যাসাইন করলাম, সেখান থেকে x1 x2 x3 x4 x5 এন্ড x6 এর মান বের করলাম। এই পুরো প্রসেসটাকে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন বলা হচ্ছে। নাজনীন, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন বুঝি আমরা সবাই? জি স্যার। ওকে, সো ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন, তার মানে আমরা যদি গাউসিয়ান এলিমিনেশন ইউজ করি, তাহলে সেই গাউসিয়ান এলিমিনেশন করার পরে তারপর আমাকে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করে আমি সলিউশনটা পাবো। আর যদি গর্জন এলিমিনেশন ইউজ করি, সেক্ষেত্রে আমাদের ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনটা কম্পারেটিভলি কম ইউজ করতে হয়, সেখানে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ করতে হয়, বাট সেই ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন বলতে বেসিক্যালি তখন আমার যেহেতু সবগুলো ভেরিয়েবল, লিডিং ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট অন থাকে, সো বাকিদেরকে লিখে আমি সলভ করতে পারি। হ্যাঁ, সো বেসিক্যালি ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন ইউজটা হয় হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন, দ্যাট মিন্স ফেজ অন কমপ্লিট করে যদি আমি সলিউশন পেতে চাই, তাহলে বাকিটা আমাকে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনটা করে বের করতে হয়। এই ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনটা গাউসিয়ান এলিমিনেশনে কি করা হয়? ম্যাট্রিক্সের মধ্যে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনটা করে ফেলা হয়। ঠিক আছে, বুঝতে পারছি? মানে এখানে যেমন ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনটা কি করেছি, অ্যালজেব্রিক্যালি আলাদাভাবে করেছি, আর গাউসিয়ান এলিমিনেশনে কি করা হয়? গাউসিয়ান এলিমিনেশনে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনটা ম্যাট্রিক্সের মধ্যেই করা হয়, এই হচ্ছে ডিফারেন্স। গস জর্ডানে। হ্যাঁ, গর্জনে হচ্ছে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনটা ম্যাট্রিক্সের ভিতরেই করা হয়, আর গাউসিয়ান এলিমিনেশনে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনটা আলাদা হবে, ম্যাট্রিক্স অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে সিস্টেমে কনভার্ট করে দেন করতে হয়। ঠিক আছে স্যার, বুঝি এটা আমরা? জি স্যার। মুস্তাফিজুর রহমান, আমাকে শুনতে পাচ্ছ? মুস্তাফিজুর? স্যার ব্যাকওয়ার্ড
সাবস্টিটিউশন গাউস জর্ডানে করা হয় না? গউস জর্ডানের ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনটা ম্যাট্রিক্সেই করা হয়, হ্যাঁ ঠিক আছে, ম্যাট্রিক্সের ভিতরেই ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন ব্যাকওয়ার্ড ফেজটা আমরা কমপ্লিট করি। ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনের যে কাজটা এখানে গসিয়ান এলিমিনেশনের ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনের যে কাজটুকু করি সেই কাজটুকুই তার যে ইফেক্টটা সেই কাজটা আমরা গউস জর্ডানে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সের ভিতরেই করি, হ্যাঁ। আর গসিয়ান এলিমিনেশনে আমরা ফেজ অন কমপ্লিট করে তারপরে সিস্টেমটাকে লিখি, করেসপন্ডিং সিস্টেমটাকে লিখে ম্যানুয়ালি করি, হ্যাঁ। এই হচ্ছে তফাৎ, আর কিছু না, ঠিক আছে, বুঝতে পারছো? এতটুকু কি আর কোনো কোশ্চেন আছে? Okay, so discuss the existence and uniqueness of solutions to the corresponding linear system. এখানে তোমার হাতে কতগুলো সিস্টেম দেওয়া আছে, হ্যাঁ। এই সিস্টেমে দেখো সিস্টেমগুলো কিসে দেওয়া আছে, আমার মনে হয় সিস্টেমগুলো রো এচেলন ফর্মে দেওয়া আছে। এদের এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস অফ সলিউশনস, এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস অফ সলিউশন তোমাকে ডিসকাস করতে বলেছে। এই সিস্টেমটা ফার্স্টের সিস্টেমটা কি কনসিস্টেন্ট সিস্টেম বা এটার কি সলিউশন এক্সিস্ট করবে? না না স্যার, লাস্টে সব 0 কিন্তু একটা 1। তার মানে এইটা ইকুয়াল, দেখো এখানে যখন ইকুয়েশনে কনভার্ট করবে তখন 0 ইকুয়াল টু 1 চলে আসবে না? জি স্যার। এই 0 ইকুয়াল টু 1 এটা কনসিস্টেন্ট না, মানে এটা অ্যাবসার্ড, এটা কোনো মিনিংলেস, এটা অ্যাবসার্ড, হ্যাঁ। দ্যাটস হোয়াই এই সিস্টেমটা ইনকনসিস্টেন্ট, এটার সলিউশন এক্সিস্ট করে না। আচ্ছা, এর পরেরটার কি অবস্থা বলো তো স্যার? এটা 0 ইকুয়াল কনসিস্টেন্ট। টু, এটা 0 ইকুয়াল টু 0 কোনো সমস্যা নাই। আমার এখানে কয়টা, তাহলে এটার কয়টা ভেরিয়েবল আছে? ভেরিয়েবল হচ্ছে x1, চারটা, x2, x3 এন্ড x4, চারটা ভেরিয়েবল। এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট টার্ম, হ্যাঁ। সো চারটা ভেরিয়েবল, কয়টা ইকুয়েশন? নন জিরো তিনটা। আমার লিডিং অন আছে, তিনটা লিডিং অন আছে, তার মানে আমার কয়টা ফ্রি ভেরিয়েবল আছে? একটা ফ্রি ভেরিয়েবল আছে, হ্যাঁ। যেহেতু একটা ফ্রি ভেরিয়েবল আছে তার মানে আমার এখানে কি ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে না? আচ্ছা, এটা নিয়ে কোনো আপত্তি আছে? এটাতে কোনো সমস্যা আছে? লিডিং অন কয়টা আছে? চারটা লিডিং অন, কয়টা ভেরিয়েবল? চারটা ভেরিয়েবল, চারটা লিডিং অন। সো আমার এখানে ইউনিক সলিউশন পাবো না ইনফাইনাইটলি মেনি সলিউশন পাবো? ইউনিক। তাহলে এখানে পাচ্ছি ইনফাইনাইটলি মেনি সলিউশন, আর এখানে পাচ্ছি আমরা ইউনিক সলিউশন। সো তুমি সিস্টেমটাকে রো এচেলন ফর্মে কনভার্ট করার পরে তুমি ডিসাইড করে ফেলতে পারো এই সিস্টেমের ইনফাইনাইটলি মেনি সলিউশন না ইউনিক সলিউশন, না এই সিস্টেমটা ইনকনসিস্টেন্ট কিনা, হ্যাঁ। সো রো এচেলন ফর্ম বা রিডিউসড এচেলন ফর্মে কনভার্ট করলে সেখান থেকে এই অবজারভেশনটা শেয়ার করা যায়। এতটুকু কোনো আপত্তি আছে কারো? না স্যার। Some facts about echelon forms, দেখো তো স্যার এই ফ্যাক্ট গুলো নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা, একটু পড়ো, নিজেরা দেখো। রিডিউসড রো এচেলন ফর্ম তুমি সিস্টেমটাকে যেভাবে করো, রিডিউসড রো এচেলন ফর্ম ইউনিক, বাট রো এচেলন ফর্ম অপারেশন কিভাবে করছো তার উপর ভ্যারি করতে পারে, হ্যাঁ। বাট আলটিমেটলি তার মানে রো এচেলন ফর্ম নট ইউনিক, রিডিউসড রো এচেলন ফর্ম ইউনিক, হ্যাঁ। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। একটু পড়ো, এটা একটু পড়ো স্যার। স্যার 2 নাম্বার পয়েন্টটা একটু এক্সাম্পল দিয়ে বুঝাবেন? এক্সাম্পলটা হচ্ছে
রো এচেলন ফর্মে ধরো তুমি কোন রোটাকে ইন্টারচেঞ্জ করলে, আমরা রো এচেলন ফর্মে নেওয়ার সময় রো ইন্টারচেঞ্জ করি, তাই তো? সো রো ইন্টারচেঞ্জ করার তুমি একভাবে করলে, অন্য আরেকজন একভাবে করলো, তাহলে রো এচেলন ফর্মটা দেখতে ডিফারেন্ট হবে না? সব তো একরকম হবে না, হ্যাঁ? সো এই কারণে রো এচেলন ফর্ম ইউনিক না। বাট যখন তুমি রিডিউসড এচেলন ফর্ম করবা, তার মানে রিডিউসড এচেলন ফর্মে কিন্তু আরো এক্সট্রা কন্ডিশন দেওয়া আছে। তখন আলটিমেটলি তুমি যেভাবেই মানে কনভার্ট করো না কেন, তখন সেই ফর্মটা একটা ইউনিক ফর্মে চলে যাবে। দ্যাট মিন্স প্রত্যেকটা ম্যাট্রিক্সের রিডিউসড এচেলন ফর্মে ইউনিক ফর্মটা ম্যাট্রিক্সটা ইউনিক হয়, বাট রো এচেলন ফর্মে এক একজনের ডিফারেন্ট হতে পারে, কারণ কি অপারেশনটা কিভাবে পারফর্ম করেছো সেটা এক একজনের এক এক রকম হতে পারে। হ্যাঁ, অনেক সময় আমরা লিডিং অনটাকে অন করি না, লিডিং অনটাকে অন না করে নরমালি রো এচেলন ফর্মে লিডিং এলিমেন্টটাকে যদি অলওয়েজ অন করতে হবে ব্যাপারটা এমন না, আমরা অন নাও করে কমপ্লিট রাখতে পারি, তাও রো এচেলন ফর্মে সমস্যা নেই ভাই। বাট রিডিউসড এচেলন ফর্ম কিন্তু অলওয়েজ বলা হয়েছে লিডিং এলিমেন্ট মাস্ট বি ওয়ান। দ্যাটস ওয়াই লিডিং এলিমেন্ট বা এবং রো ইন্টারচেঞ্জ এই যে অপারেশন গুলো হয়, সেই অপারেশন রিডিউসড এচেলন করে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেই ম্যাট্রিক্সটি ইউনিক হয়। বাট স্যার রো এচেলনে রো যেটা শুধু রো এচেলন ফর্মে তো ফার্স্ট নন জিরো এলিমেন্ট তো স্যার 1 হতেই হয়। রো এচেলন ফর্মে লিডিং এলিমেন্ট অলওয়েজ অন হতে হবে এমন কোনো নেসেসিটি নেই। এটা হলে বেটার, আমরা সব সময় এটা বেশিরভাগ সময় এটা অন করে নিই, বাট হতে হবে এরকম কোনো কন্ডিশন স্যার যেখান থেকে আমরা ডেফিনিশন পড়লাম ওটার পয়েন্ট 1 তো স্যার এটাই ছিল না। লিডিং অন এখানে বলা হয়েছে ম্যাডাম, তুমি আগের লেকচারটা যদি দেখো, রো এচেলন ফর্মের লিডিং এলিমেন্টটা অলওয়েজ অন হতে হবে, এটা রিকোয়ারমেন্ট না। এটা আমরা করি বেশি, সব সময় এটা করলে আমার কাজে সুবিধা হয়, বাট রিডিউসড এচেলন ফর্মে এটা কম্পালসরি, এটা হতেই হবে। ঠিক আছে? সো এই কারণে রো এচেলন ফর্মে কোন একটা অগমেন্টেড ম্যাট্রিক্সের রো এচেলন ফর্ম ইউনিক না, বাট রিডিউসড এচেলন ফর্ম ইউনিক। ঠিক আছে? সো এগুলো অবজারভেশন, হ্যাঁ, এগুলো যখন প্রবলেম করবে তখন আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ স্যার আজকে আচ্ছা, থাক স্যার। হ্যাঁ সময় তো আমার হয়ে গিয়েছে। আমি কি আর 2-4-5 মিনিট এই প্রবলেম গুলো একটু বলে যাই 5 মিনিটে? হ্যাঁ, একটু হিন্টস দিলে তোমাদের জন্য ইজি হবে, আর বেশি অল্প একটু আছে। আমি জাস্ট প্রবলেম গুলো একটু হিন্টস দিয়ে দিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে, তাহলে আমি নেক্সট থেকে শুরু করতে পারবো। whether the matrix is in row echelon form, reduced echelon form, both or neither। এখানে যে ম্যাট্রিক্স গুলো দেওয়া আছে তোমাকে ডিসাইড করতে হবে এটা রো এচেলন ফর্মে আছে, রিডিউসড এচেলন ফর্মে আছে, না দুটোতে আছে, না কোনোটাতে নাই। এগুলো ডিসাইড করতে হবে, এটা আমরা পারবো কিনা। জি স্যার পারবো তানভীর, আমাকে শুনতে পাচ্ছ তানভীর? আচ্ছা, আফিফা মুন শুনতে পাচ্ছ আমাকে? আফিফা, তাহলে তোমাদের অনেকে কি ক্লাসে জয়েন করে চলে গেছে এমন যে স্যার তো পড়াচ্ছে, পড়াই যাক। আনিকা শুনতে পাচ্ছ আমাকে? সাব্বির? জি স্যার। আচ্ছা, সো আমরা পারবো এটা স্যার শুধু ডিসাইড করতে এটা রো এচেলন ফর্মে আছে না রিডিউসড এচেলন ফর্ম, না বোথ, না নেইদার? পারবো এটা? জি স্যার আচ্ছা, সো নেক্সট যদি এটা বলা হয়, suppose that the augmented matrix for a linear system has been reduced by row operations to the given row echelon form, solve the system। তোমাকে সিস্টেমটাকে রো এচেলন ফর্ম এনেই দিয়েছে তোমার কাজটা, তো এরপরে তোমাকে সিস্টেম সলভ করতে বলেছে। কি করতে হবে স্যার এখানে? স্যার প্যারামিটার থাকলে প্যারামিটার ইউজ করব, আর না হলে তো নরমালি যেভাবে সলভ করি এখানে করেসপন্ডিং যে ইকুয়েশনটা আছে, করেসপন্ডিং সিস্টেমটাকে লিখবে, লেখার পরে নাম্বার অফ ফ্রি ভেরিয়েবলস আছে কিনা সেটা ডিসাইড করবে, ডিসাইড করার পরে সিম্পলিফাই করে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করে, যেহেতু রো এচেলন ফর্ম দেওয়া আছে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন দরকার হবে, ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করে তারপরে আমি এটাকে কাজ করব। পারবো স্যার? জি স্যার পারবো। রায়হান বাবু শুনতে পাচ্ছ আমাকে?
রাইহান রাইহান আচ্ছা A30s কে A30s স্যার আছি। আচ্ছা স্যার A30s এটা কি তোমার নাম না তোমার গ্রুপের রোল নাম্বার সেকশন গ্রুপ? না স্যার আমার নাম না। তাহলে স্যার নামটা একটু চেঞ্জ করবে হ্যাঁ আচ্ছা স্যার, আচ্ছা স্যার। নেক্সট হ্যাঁ আর বেটার হচ্ছে একটা পিকচার দিলে সবচেয়ে ভালো হয় যেহেতু তোমরা আচ্ছা স্যার। ভিডিও না ঠিক আছে আচ্ছা স্যার। আমার কথা শুনতে পাচ্ছ তো সবাই? জি স্যার, জি স্যার। ওকে সো আমরা পারবো এটা স্যার? স্যার মনে হয় পারবো। আচ্ছা এটা বেসিক্যালি দেখো এখানে সবগুলোকে করেসপন্ডিং সিস্টেমটা লিখবো, লেখার পরে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন নাম্বার অফ ফ্রি ভেরিয়েবল ডিসাইড করব, নাম্বার অফ ফ্রি ভেরিয়েবল ডিসাইড করার পরে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করে সলিউশন বের করব। হ্যাঁ আগাবো স্যার আমি? জি স্যার প্লিজ। এটা পারবো? जी सर। সিস্টেম থেকে ভয় পাওয়া যাবে না, কোনোভাবে ভয় পাওয়া যাবে না। পুরো সিস্টেম যেটা আছে এটার মধ্যে কোনো ভয় পেলে চলবে না। হ্যাঁ আমরা বলেছে এনি মেথড যেহেতু বলেছে তুমি গসিয়ান এলিমিনেশন ইউজ করতে পারো, গর্জন এলিমিনেশন ইউজ করতে পারো। হ্যাঁ সো সেটা করে সলভ করতে হবে। হ্যাঁ ভেরিয়েবল গুলো এখানে কোথাও i1 কোথাও z কোথাও u কোথাও x1 x2 এটাতে ভয় পেলে চলবে না, অ্যাজ ইউজুয়াল এতে সলভ করা ট্রাই করবে। আমার সাজেশন হচ্ছে যতগুলো এখানে যা আছে সবগুলো নিজের হাতে সলভ করে দেখবে, তাহলেই তোমার আয়ত্ত হবে। জিনিসটা সহজ, বাট যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে পরীক্ষা হলে এটা অবভিয়াসলি কঠিন হবে। হ্যাঁ এটা পারবো আমরা? তোমাকে বলেছি ডিটারমাইন দ্য ভ্যালুস অফ a for which the system has no solution, exactly one solution and infinitely many solution। তার মানে তোমাকে কি ডিসাইড করতে হবে স্যার? অ্যাজ ইউজুয়াল ওয়েতে তুমি আগে এটার দেখো এখানে কিন্তু কনস্ট্যান্টের জায়গায় a স্কয়ার মাইনাস 14 আর a প্লাস 2 আছে অথবা a স্কয়ার মাইনাস 3a আছে। তুমি নরমালি অগমেন্টেড ম্যাট্রিক্স লিখবে যেখানে n তে a স্কয়ার মাইনাস 14 z এর কোএফিশিয়েন্ট ফর থার্ড ইকুয়েশন a স্কয়ার মাইনাস 14 হবে। নরমালি তুমি সলভ করার পরে যখন রিডিউসড এচেলন ফর্ম অথবা রো এচেলন ফর্মে কনভার্ট করবে, করার পরে তুমি ডিসাইড করবে যে এর মান কি হলে এটার কোনো সলিউশন থাকে না, মানে ইনকনসিস্টেন্ট হয়, এর মান কি হলে এটা ইউনিক সলিউশন হবে, এর মান কি হলে এটা মেনি সলিউশন হবে। হ্যাঁ সো সেটা রো এচেলন ফর্মে কনভার্ট না করে কোনোভাবে ডিসাইড করতে পারবে না। তো সবগুলো ডিউটি হচ্ছে আগে রো এচেলন ফর্মে কনভার্ট করবে, রো এচেলন ফর্মে কনভার্ট করে তারপরে ডিসিশন নেবে। স্যার রো এচেলন নাকি রিডিউসড রো এচেলন? যেটাই করো একটা করলেই হবে। হ্যাঁ রো এচেলন করেই তুমি করতে পারো, ঠিক আছে? রো এচেলন করার পরে তুমি ডিসিশন নিতে পারবে যে এটার সলিউশন ইউনিক সলিউশন থাকবে কি থাকবে না, এটা আদৌ কনসিস্টেন্ট কিনা, ঠিক আছে? রো এচেলন করেই তুমি এটা ডিসিশন নিতে পারো, ঠিক আছে? আগে রো এচেলন কনভার্ট করো, তারপরে দেখবে অটোমেটিক্যালি তুমি কমেন্ট করতে পারছো। আচ্ছা এই কনসিস্টেন্ট হওয়ার জন্য এবিসি এর উপরে কি কন্ডিশন দিতে বলেছে, এখানেও একই প্রসেস। সবগুলো রো এচেলনে কনভার্ট করবে যেখানে এবিসি থাকবে সলিউশনে, তারপরে বলেছে এবিসি এর উপরে কি কন্ডিশন অ্যাপ্লাই করলে এই সলিউশন এটা কনসিস্টেন্ট হবে এবং কনসিস্ট হবে না। আলটিমেটলি সবগুলো তোমাদের রো এচেলনে কনভার্ট করতে বলছে, রো এচেলনে কনভার্ট না করে তুমি কোনো কমেন্ট করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে স্যার, পারবো আমরা এগুলো? ট্রাই করো, না পারলে আমাকে নেক্সট ক্লাসে নক করবে স্যার এটা পারিনি বা এটা বুঝিনি। এখানে সেম আরো কিছু প্রবলেম দেওয়া আছে, দেখো এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার করবে, তার মানে সবগুলো নন লিনিয়ার টার্ম আছে। এটাকে তুমি লিনিয়ারে কনভার্ট করতে পারো এই সাবস্টিটিউশন ইউজগুলো একটু করে। হ্যাঁ এগুলোকে বসাইলাম, তারপরে নরমাল প্রসেসে তুমি এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড এর মান বের করবে, তারপরে এক্স স্কয়ার ইকুয়াল টু যে ক্যাপিটাল এক্স এর যে মান ওয়াই স্কয়ার ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই এর মান বসায়। তার মানে এইরকম যদি মিল থাকে প্যাটার্নটা সেম আছে, এখানেও একই হবে। এখানে তোমাকে 1/x ইকুয়াল টু ক্যাপিটাল এক্স বসাবে, 1/y ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই বসাবে এন্ড 1/z ইকুয়াল টু ক্যাপিটাল জেড বসাবে। হ্যাঁ এটা যদি সাবস্টিটিউট করো তাহলে এটা আর এটা একই রকম সিস্টেম, তারপরে লিনিয়ার সিস্টেমে কনভার্ট হবে, সেটাকে সলভ করবে, তারপরে ফাইনালি x ইকুয়াল টু 1/x পুট করে স্মল x এর মান বের করবে। হ্যাঁ এখানেও একই রকম ভাবে বলা হয়েছে। এখানে দেখো এই পলিনোমিয়াল যেটা দেওয়া আছে এই পলিনোমিয়ালটা কয়টা পয়েন্ট দিয়ে পাস করে, একটা দুইটা তিনটা চারটা পয়েন্ট দিয়ে পাস করে। তার মানে যদি আমি 0 1 0 10 ধরি, তার মানে এখানে x এর মান হচ্ছে 0,
x এর মান 0 আর y এর মান হচ্ছে 10, সেই মানগুলো বসালে এখানে একটা ইকুয়েশন পাবো, x এর মান 1, y এর মান 7 বসালে এখানে আরেকটা ইকুয়েশন পাবো, এখানে x এর মান 3, y এর মান -11 বসালে আরেকটা ইকুয়েশন পাবো, এখানে x এর মান 4, y এর মান -14 বসালে আরেকটা ইকুয়েশন পাবো। চারটা ইকুয়েশন পাবো যেখানে কনস্ট্যান্ট আননোন হচ্ছে a b c d। তোমাকে a b c d এর মান বের করতে হবে। হ্যাঁ, a b c d এর মান বের করলে তুমি পলিনোমিয়ালটা পেয়ে যাবে। এটাও একই রকম, একই হবে। হ্যাঁ, সো এই কোর্সের প্রবলেমগুলো একটু ডিফারেন্ট দেখে মনে হচ্ছে, বাট সবগুলো আলটিমেটলি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা, এবং সেটা আমরা দুইটা প্রসেস শিখেছি। একটা হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন, দ্যাট মিন্স যেখানে ফেজ অন কমপ্লিট করি, আর একটা হচ্ছে গর্ডনের এলিমিনেশন যেখানে আমরা ফেজ অন এন্ড ফেজ টু কমপ্লিট করি। হ্যাঁ, একই টাইপের প্রবলেম, একবার দেখো এগুলো লজিকগুলো কি বলেছে। সো আশা করি এটা খুব ইন্টারেস্টিং, এই প্রবলেমটা 39 প্রবলেমটা খুব ইন্টারেস্টিং। আমি যা পড়িয়েছি যদি একটু ভালো করে বুঝো তাহলে এটা কোশ্চেন অ্যানসার করা খুব ইজি। হ্যাঁ, এটা একটু ভালো করে দেখো। 39 খুব 39 and 40 এই প্রবলেমগুলো ইন্টারেস্টিং প্রবলেম। না পারলে আমাকে নেক্সট ক্লাসে বলবে, আমি হেল্প করব। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এতটুকু এখানে। আমার যে একটা প্রবলেম ছিল এটা কি এখন বলবো? সবাই তো মনে হয় বিরক্ত হয়ে গেছে। সবাই বিরক্ত হয়ে গেছে। সো আজকে এখানে এতটুকুই। যদি কেউ যদি বিরক্ত হয়ে যায় সে চলে যেতে পারো, আমি এখানে শেষ করব। হ্যাঁ, আর তারপরে আমি ওর প্রবলেমটা শুনবো, কথা যে প্রবলেমটা বলবো। হ্যাঁ, সো আমি রেকর্ডিংটা এখানে অফ করছি। ঠিক আছে, সো তোমাদের যদি আমার ক্লাস এখানে মোটামুটি শেষ। আর